ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা ছিল আমাদের সেল সাইকেল, মানে কোষ চক্রটা আমরা শেষ করলাম। আজকে তোমাদের একটা নতুন একটা চ্যাপ্টার নিয়ে এলাম, যেটা একটা খুব বড় একটা চ্যাপ্টার। পড়তে অনেকের ভালো লাগে না, কিন্তু আমরা চেষ্টা করবো একটু ছবির মাধ্যমে একটু অন্যরকম ভাবে চ্যাপ্টারটা পড়তে, যাতে একটু ভালো লাগে। কারণ গাছগাছরা মানে বটানির পার্ট অনেকেই কিন্তু পছন্দ করো না, মানে বটানি শুনলেই অনেকে পালিয়ে যাও। হ্যাঁ, যে মানে গাছ একদমই তোমার ভালো লাগে না, এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে যাদের গাছ ভালো লাগে না। তাহলে চলো একটু অন্যরকম ভাবে একটু পড়ে আমরা গাছকে ভালোবাসার চেষ্টা করি, কারণ গাছই আমাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে। এবার তার প্রতি যদি আমাদের ঘৃণা জন্মে যায়, তাহলে কিন্তু পরিবেশে আমাদের কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আজকে যেটা আমরা শুরু করছি তোমাদের যেটা তোমাদের একটা খুব বড় একটা বটানির পার্ট, দ্যাট ইজ দ্য মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, বা যেটাকে আমরা বলছি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। এটা আমাদের অনেকটা মার্কস কিন্তু ক্যারি করবে, খুব ভালোভাবে এটা আমরা পড়বো। ক্লিয়ার? তাহলে দেখো, সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানের এখানে অনেকগুলো পার্টস রয়েছে। তার মধ্যে একটা আজকে যেটা আমি আমার ক্লাসের মধ্যে যেটা শেষ করবো সেটা হলো মূলতন্ত্র। কত রকমের মূল রয়েছে, মূলের কি কি ভাগ রয়েছে, এখান থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো মনে রাখবে। সেখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে পরীক্ষাতে। তার জন্য খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করো। চলো দেখে নেওয়া যাক। তাহলে তাহলে আজকে আমরা করছি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানের মূলতন্ত্র, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। ঠিক আছে? দেখো, তাহলে সবার প্রথমে যেটা দেখব সেটা হলো আমাদের গাইনোয়েশিয়াম। গাইনোয়েশিয়াম, যেটাকে আমরা কি বলতে পারি? গাইনোয়েশিয়ামকে আমরা বলতে পারি গর্ভকেশর। গর্ভকেশর চক্র। তাহলে গর্ভকেশর চক্রটা কি? গর্ভকেশর চক্র হলো ফুলের স্ত্রী স্তবক। এটি কি? ফুলের স্ত্রী স্তবক। তাহলে এটি হলো ফুলের স্ত্রী স্তবক। তাহলে ফুলের এই যে গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্রের অংশকে আমরা কি বলেছি? গর্ভকেশর চক্রের অংশকে বলা হয় গর্ভপত্র। এটাকে বলা হয় গর্ভপত্র, বা ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কার্পেল। ইংরেজিতে এটাকে আমরা বলছি কার্পেল। হলো? এবার এই গর্ভপত্রের আমরা তিনটে অংশ জানি। গর্ভপত্রের কি কি অংশ? সবার প্রথমে যেটা বলবো সেটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আরেকটি হবে গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভাশয়ই আমরা বলছি। হলো? তাহলে এই যে আমরা বলছি গর্ভাশয়, তাহলে গর্ভাশয়ের ভেতরে কি থাকে? আমরা জানি গর্ভাশয়ের ভেতরে অবস্থান করে ডিম্বক। গর্ভাশয়ের মধ্যে কি থাকে? গর্ভাশয়ের মধ্যে ডিম্বক অবস্থান করে। তাহলে লিখছি ডিম্বক অবস্থিত। ডিম্বক কার মধ্যে অবস্থিত? ডিম্বক কিন্তু গর্ভাশয়ের মধ্যে অবস্থিত। ভালো করে শোনো। তাহলে এবার নিষেক সম্পন্ন হওয়ার পর, তাহলে নিষেক যখন হয়ে গেল উদ্ভিদের মধ্যে, সপুষ্পক উদ্ভিদ যেহেতু, তা এদের মধ্যে কি নিষেক ঘটে? এদের মধ্যে দ্বিনিষেক ঘটে বা ডবল ফার্টিলাইজেশন হয়। এটা তোমরা ক্লাস 12-এ জানবে। গর্ভাশয় কিসে রূপান্তরিত হয়? দ্বিনিষেক ঘটার পর। দ্বিনিষেকের পর এটা কিসে রূপান্তরিত হবে? গর্ভাশয়টা রূপান্তরিত হবে ফল। ফল গঠন করে। হলো? ফল গঠিত হলো। এবার ফলের মধ্যে কি থাকবে? এই যে ডিম্বক যেটা ছিল, ডিম্বকটা রূপান্তরিত হয় বীজ। তাহলে ডিম্বকটা এবার কিসে রূপান্তরিত হবে? ডিম্বকটা এবার বীজ গঠন করবে। মনে থাকবে? তাহলে আমরা ধাপে ধাপে এগোলো। তাহলে বীজ গঠিত হলো। এবার বীজের মধ্যে কি থাকবে? বীজের মধ্যে বীজের যদি অংশ দেখে নিই, সবার প্রথমে আমরা দেখব বীজোত্বক। বীজোত্বক রয়েছে। তারপরে কি থাকবে? তারপরে থাকবে ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষ থাকবে। আর কি থাকবে? আর থাকে বীজপত্র। হলো? বীজপত্র। আর কি থাকে? কিছু কিছু সময় বীজের মধ্যে আমরা শস্যও দেখতে পাই, শস্যের উপস্থিতিও আমরা দেখতে পাই। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বীজোত্বক, ভ্রূণাক্ষ, বীজপত্র, শস্য। এগুলো হলো বীজের মধ্যে আমরা দেখতে পাই। এবার এই যে বলছি ভ্রূণাক্ষ, এই ভ্রূণাক্ষে অর্থাৎ ভ্রূণ, বা জিনিসটাকে এরকম ভাবে যদি বলি, দাঁড়াও, বীজপত্রটা অ্যাকচুয়ালি ভ্রূণাক্ষেরই অংশ, এটাকে আলাদা করে আর বলছি না।
দেখো, তাহলে যেটা বললাম বীজোত্তক, ভ্রূণাক্ষ এবং লিখলাম শস্য। সমস্ত বীজের ক্ষেত্রে শস্য থাকে না, শস্য হলো। এবার ভ্রূণাক্ষের আবার দুটো অংশ আমরা বলতে পারি, একটাকে বলতে পারি বীজপত্র, আরেকটা বলতে পারি ভ্রূণ। ভ্রূণ দেখলাম। এবার এই ভ্রূণের এক এক করে এগোচ্ছি। তাহলে ভ্রূণের ভ্রূণের আবার দুটি অংশ রয়েছে। ভ্রূণের আবার কটি অংশ? ভ্রূণের আবার দুটি অংশ। কি কি? একটাকে বলা হয় এপিকটাইল, আরেকটিকে আমরা বলবো হাইপোকটাইল। ঠিক আছে? তাহলে ভ্রূণের দুটি অংশ, একটাকে বলছি এপিকটাইল। এপিকটাইলের বাংলা কি? বীজ পত্রাধিকাণ্ড। এটাকে বাংলায় বলা হয় বীজ পত্রাধিকাণ্ড, আর এটাকে আমরা বলবো বীজ পত্রাবকাণ্ড। বীজ পত্রাবকাণ্ড। ঠিক আছে? তাহলে ভ্রূণের দুটি অংশ, বীজ পত্রাধিকাণ্ড আর একটি হলো বীজ পত্রাবকাণ্ড। এবার এপিকটাইল অর্থাৎ বীজ পত্রাধিকাণ্ড মানে কি? বীজপত্রের ওপরে ভ্রূণের যে অংশ অবস্থান করে তাকে বলি বীজ পত্রাধিকাণ্ড। আর হাইপো মানে নিচে, বীজ পত্রাবকাণ্ড কি? বীজপত্রের নিচে ভ্রূণের যে অংশ অবস্থান করে। তাহলে এপিকটাইলের মধ্যে আমরা যেই অংশটি পাই ভ্রূণের, তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হলো র্যাডিকেল। সরি, এপিকটাইলের মধ্যে যে উল্লেখযোগ্য অংশটি আমরা পাবো সেটা হলো প্লুমিউল। আর হাইপোকটাইলের মধ্যে যে উল্লেখযোগ্য অংশটা পাবো সেটি হলো র্যাডিকেল। বাংলাগুলো জানবো। প্লুমিউলকে কি বলা হয়? প্লুমিউলকে বলা হয় ভ্রূণ মুকুল। এটাকে আমরা বলবো ভ্রূণ মুকুল, আর র্যাডিকেলকে আমরা বলবো ভ্রূণ মূল। ঠিক আছে? তাহলে প্লুমিউলকে বলছি ভ্রূণ মুকুল, আর র্যাডিকেলকে বলবো আমরা ভ্রূণ মূল। অর্থাৎ এই যে ভ্রূণ মূল, অঙ্কুরোদ্গমের পর এই ভ্রূণ মূলটাই কিন্তু আস্তে আস্তে উদ্ভিদের বা চারা গাছের মূল তন্ত্র তৈরি করবে। তাহলে যেটা দেখলাম, তাহলে বীজের, তাহলে এখানে জিনিসটাকে যদি জিস্ট করে লিখি, বীজের মধ্যে অবস্থান করছে ভ্রূণ, ভ্রূণের মধ্যে অবস্থান করছে ভ্রূণ মূল। দেখলাম? তাহলে বীজের মধ্যে অবস্থান করছে ভ্রূণ, ভ্রূণের মধ্যে অবস্থান করছে ভ্রূণ মূল, বা যেটাকে বলছি আমরা র্যাডিকেল। ঠিক আছে? বা যেটাকে আমরা বলছি র্যাডিকেল, স্পেলিংটা ভুল লিখেছি, CLE হবে র্যাডিকেল। দাঁড়াও, র্যাডিকেল অবস্থান করছে। হলো? তাহলে এই ভ্রূণ মূলটা, এই ভ্রূণ মূলটা কি করবে? অঙ্কুরোদ্গমের পর এর অঙ্কুরোদ্গম ঘটবে। এই ভ্রূণ মূলটা এবার কি করবে? মূলতন্ত্র গঠন করে। তাহলে মনে রাখবে সবাই। তাহলে মূলতন্ত্র কিভাবে গঠিত হচ্ছে সেটা জিসটা হলো এখানে। তাহলে বীজ, বীজের মধ্যে অবস্থান করছে কি? বীজের মধ্যে অবস্থান করছে, এই পার্টটা ভালো করে মনে রাখবে। ভ্রূণ, ভ্রূণের মধ্যে অবস্থিত একটি অংশ হলো ভ্রূণ মূল, সেটা অঙ্কুরোদ্গমের পরে তৈরি করছে মূলতন্ত্র বা প্রধান মূল তৈরি করে। সেই প্রধান মূল থেকে শাখা প্রশাখা বেরোয়। এরপরে এরপরে যেটা আমাদের লাগবে সেটা হলো তাহলে এবার যেটা মনে রাখতে হবে সেটা হলো মূলের বৈশিষ্ট্য। মূলের কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, মূলের বৈশিষ্ট্যাবলীগুলো যদি জানতে হয়, সবার প্রথমে যে বৈশিষ্ট্যটা জানবো মূলের, সেটি কি? সেটি হলো, মূলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা বলবো মূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটি হলো নেগেটিভ ফটোট্রপিক পজিটিভ জিওট্রপিক and positive
হাইড্রোট্রফিক চলন। তাহলে মূলের ক্ষেত্রে নেগেটিভ ফটোট্রফিক, পজিটিভ জিওট্রফিক এবং পজিটিভ হাইড্রোট্রফিক চলন পরিলক্ষিত হয়, চলন দেখা যায়, এটা মনে রাখবো। অর্থাৎ মাটির ভেতরে ঢুকছে, জলের উৎসের দিকে যায়, কিন্তু আলোর উৎসের বিপরীত দিকে আসে, এটা আমরা বলতে পারি মূলের ক্ষেত্রে। মূল কোথা থেকে তৈরি হয়? মূল তৈরি হচ্ছে ভ্রূণ মূল বা র্যাডিক্যাল থেকে তৈরি হচ্ছে। এবার এখানে একটা জিনিস দেখবো, লিখবো আমরা মূলে সাধারণত বাড বা মুকুল থাকে না। এটা মনে রাখতে হবে, মূলে কিন্তু কোনো রকম মুকুল থাকে না, যেটা কাণ্ডের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, প্রধান মূল থেকে শাখা মূলগুলি এন্ডোজেনাসলি ভাবে উৎপত্তি লাভ করে। অর্থাৎ প্রধান মূলের ভেতর থেকে শাখা মূলগুলি উৎপত্তি লাভ করে। এন্ডোজেনাসলি মানে বাংলাকে বলবো অন্তঃজনিষ্ণু ভাবে, এটাকে বাংলায় বলা যেতে পারে অন্তঃজনিষ্ণু ভাবে। অর্থাৎ প্রধান মূলের ভেতরের অংশ থেকে বেরোচ্ছে শাখা মূল। প্রধান মূলের কোন অংশ থেকে বেরোচ্ছে? প্রধান মূলের মূলত আমরা যেটা বলবো সেটা হলো পরিচক্র। পরিচক্র বা যেটাকে বলা হয় পেরিসাইকেল, এই পেরিসাইকেল থেকে উৎপত্তি লাভ করে অন্তঃজনিষ্ণু ভাবে শাখা মূলগুলি, এটা মনে রাখতে হবে। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মূলের এককোষী মূলরোম আমরা দেখতে পাই। মূলে আমরা কি দেখতে পাই? এককোষী মূলরোম বা যেটাকে বলা হয় রুট হেয়ার উপস্থিত। এই রুট হেয়ারের কাজ কি? জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। এর কাজ কি? এর কাজ হলো স্যাপ। স্যাপ মানে হলো জল প্লাস দ্রবীভূত লবণ শোষণ করা। ঠিক আছে, এটাকে বলবো স্যাপ। তারপর কি মনে রাখবো? তারপর যেটা মনে রাখতে হবে, এর নালিকা বান্ডিলটা একটু আমরা দেখব। এর নালিকা বান্ডিলটা কি? এর নালিকা, ভালো কথা, মূলে যে এককোষী মূলরোম যেটা বলছি, এই মূলরোমটা কি অ্যাকচুয়ালি? মূলরোমটা হলো ওদের যে এপিডার্মিস স্তরের প্রবর্ধক। তাহলে এপিডার্মিস স্তর থেকে এরকম কিছু প্রবর্ধক বেরোয় যেটাকে বলা হয় মূলরোম। এই মূলরোমের মাধ্যমেই উদ্ভিদ কি করে? জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। তারপর যেটা দেখবো, নালিকা বান্ডিলটা খুব ভালো করে মনে রাখতে হবে। মূলের নালিকা বান্ডিল সবসময় জানবে রেডিয়াল। মূলের নালিকা বান্ডিল অরিও প্রকৃতির। তোমরা অরিও বিস্কুটের নাম জানো, এটা দিয়ে মনে রাখতে পারো। তার মানে মূলের নালিকা বান্ডিল কি প্রকৃতির হবে? অরিও প্রকৃতির। অরিও প্রকৃতি মানে কি? অরিও প্রকৃতিকে ইংরেজিতে বলা হয় রেডিয়াল ভাস্কিউলার বান্ডিল। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম পৃথকভাবে অবস্থান করে। তার মানে এটাকে সহজভাবে মনে রাখতে হলে এরকম ভাবে মনে রাখবো, জাইলেম ও ফ্লোয়েম পৃথকভাবে অবস্থান করে। জাইলেম ও ফ্লোয়েম পৃথকভাবে অবস্থিত। ঠিক আছে, তাকেই আমরা বলবো
অরীয় প্রকৃতির নালিকা বান্ডিল। তাহলে মূলের নালিকা বান্ডিল কিন্তু হবে অরীয় প্রকৃতির। আর লাস্ট একটা বলে শেষ করব, সেটা হলো জাইলেম। মূলের যে প্রাথমিক জাইলেম, কি ধরনের জাইলেম? অবশ্যই সেটা কিন্তু হবে প্রাথমিক জাইলেম কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রথমের দিকে যে জাইলেমটা তৈরি হয় উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময়, সেটা কিন্তু এক্সার্ক প্রকৃতির। সেটা কি প্রকৃতির? সেটি হলো সেটি কি প্রকৃতির হবে? তার বানানটা আমি ভুল লিখেছি। এক্সার্ক তাহলে এটা কি প্রকৃতির হবে? এটা কিন্তু এক্সার্ক প্রকৃতির হবে। তাহলে মূলের ক্ষেত্রে জাইলেমটা কি হবে? সেটা হবে এক্সার্ক প্রকৃতির। নাও তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম চলো দেখেন। তাহলে ফার্স্টে যে দেখলাম মূলের ক্ষেত্রে, এটা তোমরা সবাই জানো, ছোটবেলার একটা কনসেপ্ট, সেটা হলো নেগেটিভ ফটোট্রপিজম, ঋণাত্মক ফটোট্রপিজম দেখতে পাই। জিওট্রপিজম কি দেখতে পাই? পজিটিভ, অর্থাৎ মাটির কেন্দ্রের দিকে, অর্থাৎ মাটির তলদেশে যাচ্ছে। আর এর মধ্যে দেখবো পজিটিভ, পজিটিভ হাইড্রোট্রপিক চলন, জলের উৎসের দিকে যাচ্ছে। মূলে কিন্তু কোনো রকম মুকুল থাকে না। এখান থেকে কিন্তু আমরা কোনো রকম ভেজিটেটিভ বার্ড দেখতে পাই না। এটা কিন্তু থাকে না মূলের ক্ষেত্রে, যেটা কিন্তু কাণ্ডে থাকে, যেখান থেকে কুড়ি বা শাখা বেরোয়। তারপর প্রধান মূল থেকে শাখা মূলগুলি অন্তঃজনিষ্ণুভাবে বা এন্ডোজেনাসলি উৎপত্তি লাভ করে। তাহলে প্রধান মূলের কোন অংশ থেকে ওরা উৎপত্তি লাভ করে? আমরা বলবো পরিচক্র বা পেরিসাইকেল থেকে ওরা উৎপত্তি লাভ করে। হলো, এটা মনে রাখতে হবে। তিনটে পয়েন্ট আমরা দেখলাম। তারপরের পয়েন্টটা কি বলছি? মূলে এককোষী মূলরোম বা রুট হেয়ার থাকে, যেটা এপিডার্মিস স্তরের প্রবর্ধক। তাহলে মূলরোমটা কি? মূলরোমটা হলো এপিডার্মিস স্তরের প্রবর্ধক, যেটা কি করে? জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। তারপর কি দেখলাম? তারপর দেখলাম মূলের নালিকা বান্ডিল হলো অরীয় প্রকৃতির বা রেডিয়াল ভাস্কুলার বান্ডিল আমরা ওদের ক্ষেত্রে দেখতে পাই। হলো, আর কি আমরা দেখলাম? রেডিয়াল ভাস্কুলার বান্ডিল কাকে বলা হয়? রেডিও ভাস্কুলার বান্ডিল হলো যেখানে জাইলেম এবং ফ্লোয়েম, এটা মনে রাখবে, যেখানে পৃথকভাবে অবস্থান করছে। আর লাস্ট যেটা দেখলাম মূলের ক্ষেত্রে জাইলেম বা প্রাথমিক জাইলেম কি প্রকৃতির? এক্সার্ক প্রকৃতির। এক্সার্ক প্রকৃতির জাইলেম কাকে বলা হয়? এটা তোমরা তোমার যে অ্যানাটমি পার্টটা রয়েছে না, উদ্ভিদের কলা যেখানে রয়েছে সেখানে জানতে পারবে যে এক্সার্ক প্রকৃতির নালিকা বান্ডিল বা এক্সার্ক প্রকৃতির জাইলেমটা হলো যখন প্রোটোজাইলেম বাইরের দিকে এবং মেটাজাইলেম ভেতরের দিকে অবস্থান করে, সেটাকে বলা হয়ে থাকে এক্সার্ক প্রকৃতির নালিকা বান্ডিল। মানে ব্যাপারটা হলো ভেতরের দিকে অবস্থান করবে, দাঁড়াও হলো না, এখানে দেখাচ্ছি, ভেতরের দিকে অবস্থান করবে মেটাজাইলেম, ওকে ঘিরে বাইরের দিকে অবস্থান করবে আরেকটা জাইলেমের স্তর, সেটি হবে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম থাকবে বাইরে, মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে। এই ধরনের ওরিয়েন্টেশন বা জাইলেমের গঠনকে আমরা বলে থাকি এক্সার্ক জাইলেম। ঠিক আছে, চলো এবার আমরা মূলের শ্রেণীবিভাগে চলে আসি। দেখো, তাহলে মূলের যে শ্রেণীবিভাগ আমরা দেখতে পাচ্ছি, মূলকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি স্থানিক মূল, আর একটাকে বলছি অস্থানিক মূল। তাহলে একটাকে আমরা বলছি স্থানিক মূল বা ট্যাপ রুট, আর একটাকে বলছি অ্যাডভেন্টেশিয়াস রুট বা অস্থানিক মূল। তাহলে একটা হলো স্থানিক মূল, আরেকটিকে বললাম আমরা অস্থানিক মূল। স্থানিক মূলের আরেকটা নাম হলো, এটাকে বলা যেতে পারে প্রধান মূল। তাহলে স্থানিক মূল বা প্রধান মূল, বা ওর আরেকটা নাম হলো ট্যাপ রুট সিস্টেম, মনে রাখতে হবে ট্যাপ রুট সিস্টেম। আর অস্থানিক মূলকে বলা হয়ে থাকে অ্যাডভেন্টেশিয়াস রুট সিস্টেম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই যে আমরা বলছি ট্যাপ রুট সিস্টেম, এই ট্যাপ রুট সিস্টেমের বিভিন্ন অংশ রয়েছে। তাহলে ট্যাপ রুট সিস্টেমের বিভিন্ন অংশ কি কি? নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা ট্যাপ রুট সিস্টেমের বিভিন্ন অংশ। সেই অংশটা কি? অংশটা হলো, এর আমরা কি দেখতে পাবো? মূলত্র অঞ্চল দেখতে পাবো। আমরা কি দেখতে পাবো? ওর বিভাজন অঞ্চল দেখতে পাবো। আমরা দেখতে পাবো ওর বর্ধনশীল অঞ্চল, আর দেখতে পাবো মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল। এই মূলত চারটে অঞ্চল কিন্তু আমরা ট্যাপ রুটের ক্ষেত্রে দেখতে পাই। আর ট্যাপ রুট আমরা কাদের মধ্যে দেখতে পাই? মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা ট্যাপ রুট দেখতে পাই।
কাদের ক্ষেত্রে বললাম? বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদ, উদাহরণ হিসাবে রাখা হয়েছে আম, বট, কাঁঠাল। এদের ক্ষেত্রে যেই মূলটা আমরা দেখতে পাই তাকে আমরা বলেছি প্রধান মূল বা স্থানিক মূল। ঠিক আছে, তাহলে প্রধান মূল বা স্থানিক মূল সম্পর্কে আমরা কি দেখলাম? প্রধান মূল বা স্থানিক মূলের বিভিন্ন অংশের মধ্যে চলে এলো। সবার প্রথমে বলছি মূলত্র, তারপরে দেখছি বিভাজন অঞ্চল, তারপরে দেখছি বর্ধনশীল অঞ্চল, তারপরে মূলরম অঞ্চল, এবং সবার শেষের অঞ্চলটিকে আমরা বলছি স্থায়ী অঞ্চল। এগুলো আমরা এক এক করে দেখব। তাহলে এখানে যেটা জানতে হবে, তাহলে স্থানিক মূল কি, অস্থানিক মূল কি, ছোট করে পাশে লিখে দিচ্ছি। তাহলে স্থানিক মূল হলো যেই মূল, তাহলে কোন মূলকে আমরা স্থানিক মূল বলবো? ভ্রূণ মূল থেকে উৎপন্ন, মনে রাখতে হবে। ভ্রূণ কোথা থেকে? ভ্রূণ মূল থেকে উৎপন্ন মূলতন্ত্রকেই আমরা বলবো স্থানিক মূল। ভালো করে বুঝে নাও। তাহলে স্থানিক মূল কাকে বলবো? ভ্রূণ মূল থেকে উৎপন্ন মূলতন্ত্রকে বলবো স্থানিক মূল। তাহলে অস্থানিক মূল কি? অস্থানিক মূল হলো ভ্রূণ মূল ছাড়া, ভালো করে বোঝো, ভ্রূণ মূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে উৎপন্ন মূল, তাকে আমরা বলবো অস্থানিক মূল। তাহলে স্থানিক মূল হলো কোন মূল? যেটা ভ্রূণ মূল থেকে শুধুমাত্র তৈরি হচ্ছে, আর ভ্রূণমূল ছাড়া অর্থাৎ ভ্রূণমূল বাদ দিয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ, সেটা হতে পারে কাণ্ড, সেটা হতে পারে পাতা, ইত্যাদি ইত্যাদি স্থান থেকে যখন নতুন করে মূল উৎপন্ন হয় তাকে আমরা বলবো অস্থানিক মূল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে স্থানিক মূল মূলত আমরা দেখতে পাই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এটা মূলত আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ, বৃক্ষ জাতীয় যে সমস্ত বড় বড় উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ট্যাপরুট সিস্টেম আর এর 5টি অংশ। ধীরে ধীরে এগুলো পরে আসবো, একবার এখানে দেখে নিচ্ছি ক্লাসিফিকেশনটা। এবার অস্থানিক মূল যেটাকে বলছি আমরা অ্যাডভেন্টেশিয়াস রুট সিস্টেম বা অ্যাডভেন্টেশিয়াস রুট, এটার আবার দেখো 3টে ভাগ। একটাকে বলছি আমরা গুচ্ছমূল, আরেকটিকে বলছি পত্রজ মূল, আরেকটিকে বলছি আমরা কাণ্ডজ মূল। দেখো, নাম শুনেই বুঝতে পারছি ওদের উৎপত্তি কোথা থেকে হয়েছে। গুচ্ছমূল, গুচ্ছমূল কোথা থেকে উৎপত্তি লাভ করে? গুচ্ছমূল মূলত আমরা দেখে নিই। সবার প্রথমে এদের ক্ষেত্রে কি হয় জানো? এদের ক্ষেত্রে ভ্রূণ মূল থেকে প্রধান মূল তৈরি হয়। ভালো করে বোঝো, ভ্রূণ মূল থেকে প্রধান মূল তৈরি হয়, কিন্তু সেটি অল্প কিছুদিনের মধ্যেই বিনষ্ট হয়ে যায়। কি বললাম? গুচ্ছমূলটা কি? গুচ্ছমূলটা হলো ভ্রূণ মূল থেকে প্রধান মূল তৈরি হয়, কিন্তু সেটা কিন্তু অল্প কিছু সময়ের পর নষ্ট হয়ে যায়। তাহলে ভ্রূণমূল থেকে প্রধান মূল তৈরি হয়, কিন্তু তা দ্রুত বিনষ্ট হয়ে যায়। কি বললাম? কিন্তু তা দ্রুত বিনষ্ট হয়ে যায়। এবার দ্রুত বিনষ্ট হয়ে গেলে তো গাছটা তো মরে যাবে যদি ওর মূল না থাকে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সেক্ষেত্রে দেখতে পাই কাণ্ডের নিম্নাংশ থেকে, সেক্ষেত্রে দেখতে পাই আমরা কাণ্ডের নিম্নাংশ থেকে, মূলত বীজ পত্রাব কাণ্ড থেকে, মূলত কাণ্ডের নিম্নাংশ থেকে বা বলতে পারি বীজ পত্রাব কাণ্ড থেকে এদের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে গুচ্ছমূলটা জাস্ট এখানে ছোট করে লিখলাম, এরপরে কিন্তু আরেকবার বলবো। তাহলে গুচ্ছমূল দেখো মূলত এর বৈশিষ্ট্যটা কি? গুচ্ছমূল বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কাদের ক্ষেত্রে দেখবো? একবীজপত্রী, যত রকম একবীজপত্রী উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে গুচ্ছমূল দেখতে পাই। ঠিক আছে, যেমন নারকেল গাছ একবীজপত্রী, এগুলো সমস্ত প্রকার একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই গুচ্ছমূল। তাহলে গুচ্ছমূলটা কি বললাম? গুচ্ছমূলটা এটাই বললাম যে এদের এদের ক্ষেত্রে ভ্রূণ মূল থেকে যে প্রধান মূল তৈরি হচ্ছে, দেখে নাও, তাহলে ভ্রূণ মূল থেকে যে প্রধান মূল তৈরি হচ্ছে সেটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে কি করে?
ওর কাণ্ডের তলদেশ থেকে, অর্থাৎ মূলটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে কাণ্ডের তলদেশ থেকে অথবা, অথবা কি বলছে, অথবা বলছে বীজ পত্রাব কাণ্ড থেকে গুচ্ছাকারে কিছু মূল বেরোয়, সেটাকে বলছি আমরা গুচ্ছমূল। তাহলে গুচ্ছমূল কাদের বৈশিষ্ট্য? গুচ্ছমূল কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা এখানে লেখা আমি লিখছি না, জায়গাটা মানে গায়ে গায়ে হয়ে যাচ্ছে। পত্রজ মূলটা কি? ভালো কথা, গুচ্ছমূলের উদাহরণ আমরা কি নিয়ে নিচ্ছি? ঘাস নিচ্ছি, ধান নিচ্ছি, ভুট্টা, গম, এগুলো সব কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। তারপর দেখে নেবো পত্রজ মূল। পত্রজ মূল মানে কি বুঝতে পারছো? পাথরকুচি, বিগোনিয়া, এদের ক্ষেত্রে পত্রের যে কিনারা, সেই পত্রের কিনারা থেকে কিছু অঙ্গজ মুকুল তৈরি হয়, সেই মুকুল থেকে নতুন করে মূল সৃষ্টি হয় এবং সেখান থেকে চারা গাছ জন্মায়, এটাকেই বলছি আমরা পত্রজ মূল। তাহলে পাতার কিনারা থেকে, তাহলে পত্র ফলকের কিনারা থেকে, এটা কোথা থেকে আসবে? পত্র ফলকের কিনারা থেকে, কিনারা থেকে উৎপন্ন মূল, কিনারা থেকে উৎপন্ন মূল, এটাকেই আমরা বলবো। সেখান থেকে মূলও বেরোচ্ছে, আবার চারা গাছও জন্মাচ্ছে, সেটা হলো পত্রজ মূল। পাথরকুচি, বিগোনিয়া এর উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর লাস্ট দেখবো সেটা হলো কাণ্ডজ মূল। কাণ্ডজ মূলটা কি? কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন মূল। তাহলে এটা কোথা থেকে তৈরি হবে? এটা হবে কাণ্ডের পর্ব, বা যেটাকে ইংরেজিতে বলা হয় নোড, NODE, কাণ্ডের পর্ব বা নোড থেকে উৎপন্ন মূল কে আমরা বলবো কাণ্ডজ মূল। কাণ্ডজ মূলের উদাহরণ কি? কাণ্ডজ মূলের উদাহরণের মধ্যে নিয়ে নিলাম আমরা বট, বট গাছের যে ঝুড়ি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু কাণ্ডজ মূল। তারপর আখ, কেয়া, পান, পান গাছের ক্ষেত্রে আরোহী মূল দেখতে পাবো, সেগুলো আমরা এক এক করে আসছি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম আরেকবার দেখে নিই। প্রধান মূল এবং বা স্থানিক মূল, আরেকটা দেখলাম অস্থানিক মূল। তাহলে ভ্রূণ মূল থেকে উৎপন্ন মূলতন্ত্রকে বলছি প্রধান মূল, আর ভ্রূণ মূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে আমরা বলছি অস্থানিক মূল। ক্লিয়ার হলো? এবার প্রধান মূলের বিভিন্ন অংশ রয়েছে, 5টি অংশ। নিচ থেকে যদি ওপরের দিকে উঠি, মূলত্র অঞ্চল, বিভাজন অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মনোরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল, এটার সিকোয়েন্সটা মনে রাখবে। উদাহরণ কি? দ্বিবীজপত্রী বেশিরভাগ উদ্ভিদ, যেমন আম, বট, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি। আর আবার অস্থানিক মূলের আবার 3টি ভাগ, গুচ্ছমূল, পত্রজ মূল এবং কাণ্ডজ মূল। গুচ্ছমূলের মধ্যে আমরা বলছি মূলত একবীজপত্রী উদ্ভিদ, এদের ক্ষেত্রে ভ্রূণমূল প্রথম দিকে প্রধান মূল তৈরি করে, কিন্তু সেই প্রধান মূল খুব দ্রুত বিনষ্ট হয়ে যায়। দ্রুত বিনষ্ট হয়ে যায় বলে কি হয়? কাণ্ডের তলদেশ থেকে অথবা ভ্রূণের বীজ পত্রাব কাণ্ড থেকে গুচ্ছাকারে অনেক মূল নির্গত হয়, এদেরকে আমরা বলছি গুচ্ছমূল। গুচ্ছমূলের উদাহরণ যত রকম একবীজপত্রী উদ্ভিদ রয়েছে তারাই কিন্তু এর উদাহরণ হিসেবে দাঁড়াবে। পত্রজ মূল, পত্রজ মূলের মধ্যে বলছে পাথরকুচি এবং বিগোনিয়া, এদের ক্ষেত্রে কি পত্র ফলকের কিনারা থেকে অসংখ্য মূল উৎপন্ন হচ্ছে এবং চারাগাছ জন্মাচ্ছে। আর কাণ্ডজ মূলটা কি? কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় যে সকল মূল, তাকে বলবো আমরা কাণ্ডজ মূল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। পরের পাঠে চলে আসছি। পরের পাঠে দেখো আমরা দেখে নিচ্ছি একটা স্থানিক মূল এবং স্থানিক মূলের বিভিন্ন অংশ। তাহলে দেখো, তাহলে স্থানিক মূলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখো, এটা ধরো ওর কাণ্ড, এটা ওর কাণ্ড, ভালো কথা। এবার তাহলে যখন বীজটা অঙ্কুরিত হচ্ছে, ধরে নাও একটা বীজ, এটা ধরো একটা বীজ, বীজের যখন এরকম ভাবে একটা অঙ্কুর বেরোচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে অঙ্কুর বেরোচ্ছে, ওই কি তৈরি করে জানো? ওই সবার প্রথমে তৈরি করে প্রাথমিক মূল। তাহলে ওই সবার প্রথমে কি তৈরি করবে? ও কিন্তু সবার প্রথমে তৈরি করবে প্রাইমারি রুট, বা যেটাকে বলছি আমরা প্রকৃত মূল বা প্রধান মূল, ঠিক আছে, বা প্রাথমিক মূল। তাহলে যখন একটা বীজ থেকে বীজের অঙ্কুর বেরোচ্ছে, অঙ্কুর বেরোনোর ফলে ও সবার প্রথমে কি তৈরি করে? সবার প্রথমে ও তৈরি করে প্রাথমিক মূল, প্রাইমারি রুট তৈরি করে। এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো প্রাথমিক মূল। এই প্রাথমিক মূল পরবর্তীকালে আরো বৃদ্ধি লাভ করে, বড় হয় এবং বড় হয়ে গিয়ে ক্রমশ শাখা প্রশাখা বৃদ্ধি করে প্রধান মূল বা স্থানিক মূল গঠন করে। তাহলে এই যে বলছি প্রাথমিক মূল, এই ক্ষেত্রে দেখো প্রাথমিক মূলটা অনেকটা বড় হয়েছে, এই যে প্রাইমারি, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক মূল। এবং সেই প্রাথমিক মূলের ভেতরের দিক থেকে অর্থাৎ অন্তঃজনিষ্ণু ভাবে প্রাইমারি থেকে তৈরি হচ্ছে সেকেন্ডারি। দেখো প্রাইমারি থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি, প্রাইমারি থেকে যেটা বেরোচ্ছে সেটাকে বলছি সেকেন্ডারি। এবার সেকেন্ডারি থেকে যেটা বেরোচ্ছে, সেকেন্ডারি থেকে যেটা আসছে সেটাকে আমরা বলছি টারশিয়ারি, বা কিছু না, টারশিয়ারি। এর থেকে আবার যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি টারশিয়ারি। টারশিয়ারি থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি রুটলেটস। তাহলে এইভাবে জিনিসগুলোকে আমরা দেখবো। তাহলে প্রাথমিক মূল,
প্রাথমিক মূলের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। তাহলে প্রাথমিক মূল থেকে বেরোচ্ছে গৌণ মূল, গৌণ মূল থেকে বেরোচ্ছে প্রগৌণ মূল, এবং তার থেকে বেরোচ্ছে অসংখ্য শাখা। ঠিক আছে, তাহলে জিনিসটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে তাহলে কি কি মূল আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রাইমারিকে আমরা বলছি প্রধান মূল, এটাকে বলছি প্রধান মূল। তাহলে সেকেন্ডারিকে আমরা কি বলবো, তাহলে একে বলবো শাখা মূল, এটাকে বাংলায় বলে শাখা মূল। প্রধান মূল থেকে অসংখ্য শাখা বেরোচ্ছে সেটাকে বলা হয় সেকেন্ডারি রুট বা শাখা মূল। শাখা মূল থেকে যে অসংখ্য মূল বেরোচ্ছে সেটাকে বলবো প্রশাখা মূল, এটাকে বলা হয়ে থাকে প্রশাখা মূল। হলো, তাহলে এই প্রধান মূল, শাখা মূল এবং প্রশাখা মূল মিলে এবং তাদের যে শাখা প্রশাখা মিলে যে একটা তন্ত্র গঠিত হচ্ছে, এটাকেই বলছি আমরা প্রধান মূল তন্ত্র বা ট্যাপ রুট সিস্টেম। বোঝা গেল? তাহলে প্রধান মূল, তাহলে প্রধান মূলের সঙ্গে শাখা মূল, শাখা মূলের সঙ্গে প্রশাখা মূল, এদের একত্রিত হয়ে যে রুট, যে তোমার তোমার কি বলে মূলতন্ত্র গঠন করে, এটাকেই আমরা বলবো প্রধান মূল তন্ত্র। এটাকে আমরা কি বলবো? প্রধান মূল তন্ত্র। তাহলে প্রধান মূল তন্ত্রের কি কি অংশ দেখতে পেলাম? আমরা দেখলাম প্রাইমারি রুট বা প্রধান মূল দেখবো একটা, তারপরে দেখবো শাখা মূল, তারপরে দেখবো প্রশাখা মূল, এগুলো আমরা দেখতে পাবো। এই তিনটে একত্রিত হয়ে তৈরি করছে আমাদের ট্যাপ রুট সিস্টেম। তাহলে প্রধান মূল, শাখা মূল এবং প্রশাখা মূল একত্রিত হয়ে তৈরি করবে প্রধান মূল তন্ত্র বা ট্যাপ রুট সিস্টেম। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো, দাঁড়াও, এর আরেকটা নাম কি? এর একটা নাম হলো ট্যাপ রুট সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। এবার এই ট্যাপ রুট সিস্টেমের বিভিন্ন অংশে চলে আসবো। স্থানিক মূল বা প্রধান মূলের বিভিন্ন অংশ। দেখো, বিভিন্ন অংশের মধ্যে সবার প্রথমে যেটা দেখবো সেটি হলো মূলত্র অঞ্চল। এই যে রুট ক্যাপ যেটাকে বলছি, এটাকেই বাংলায় বলা হচ্ছে মূলত্র অঞ্চল। এই মূলত্র অঞ্চলটা কি? মূলের একদম অগ্রভাগে অবস্থান করে টুপির মতো একটি অঞ্চল। এটা কি করে? মাটি ভেদ করে যখন মূল মাটির ক্রমাগত নিচের দিকে প্রবেশ করে, তখন এ কি করছে? ঘর্ষণজনিত আঘাত থেকে মূলের অগ্রভাগকে রক্ষা করে, এবং এ কিছুটা স্লাইমি একটা সিক্রেশন বা মানে ওটাকে কি বলা যেতে পারে, মানে তোমার স্লাইমি একটা সিক্রেশন মানে হলো জিনিসটা অনেকটা তোমার ওটাকে বাংলায় কি বলে, স্লাইমি একটা সিক্রেশন, অর্থাৎ ওরা এমন কিছু ক্ষরণ করে যার ফলে পিচ্ছিল হয়ে থাকে। হ্যাঁ, স্লাইমি মানে হলো পিচ্ছিল এক ধরনের বস্তু ক্ষরণ করে যার মাধ্যমে মাটির ভেতরটা যেখান দিয়ে মূল প্রবেশ করছে সেই পথটাকেও পিচ্ছিল করে রাখে। তাহলে কি বললাম এর কাজ? তাহলে এক নম্বর যে অঞ্চলটি দেখলাম সেটা কি আমরা বলছি? রুট ক্যাপ। তাহলে এক নম্বর অঞ্চলটিকে আমরা বলছি রুট ক্যাপ। রুট ক্যাপ হলো আমাদের যে স্থানিক মূলের একদম অগ্রভাগে অবস্থান করবে। ও কি করবে? মূলকে সুরক্ষা প্রদান করবে। মাটির ভেতরে যখন ভেদ করেও নিচের দিকে যাবে মূল, তার ঘর্ষণজনিত আঘাত থেকে মূলের অগ্রভাগকে রক্ষা করবে। আর কি করবে? ও এক ধরনের স্লাইমি সিক্রেশন করে, বা যেটাকে বলছি পিচ্ছিল ধর্মী এক ধরনের পদার্থ ক্ষরণ করে, যার ফলে মূল কিন্তু খুব সহজে মাটির তলদেশে গমন করতে পারে। এবারে যে রুট ক্যাপ যে অঞ্চলটি ঘিরে রাখে সেই অঞ্চলটি হলো অঞ্চল। এটি হলো আমাদের বিভাজন অঞ্চল বা রিজিয়ন অফ মেরিস্টিমাটিক অ্যাক্টিভিটি। তাহলে রুট ক্যাপ যে অঞ্চলটিকে ঘিরে রাখে সেটাকে আমরা কি অঞ্চল বলবো? সেটাকে আমরা বলবো বিভাজন অঞ্চল। এখানে কি ধরনের কলা থাকবে? এখানে মূলত অগ্রস্ত ভাজক কলা এখানে আমরা দেখতে পাবো। তাহলে এখানে কি ধরনের ভাজক কলা দেখবো? আমরা এখানে দেখবো অগ্রস্ত ভাজক কলা, মনে থাকবে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা যেটা পাবো সেটা হলো অগ্রস্ত ভাজক কলা। আমরা জানি যে মূল বা কাণ্ডের শীর্ষে এক ধরনের ভাজক কলা আমরা দেখতে পাই, যেটা হলো অগ্রস্ত ভাজক কলা। এই অগ্রস্ত ভাজক কলার কাজ কি? অগ্রস্ত ভাজক কলায় কি করবে? এই ভাজক কলার একটা বৈশিষ্ট্য কি? ভাজক কলার কোষগুলো হয়ে থাকে ঘন সাইটোপ্লাজম যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, এবং এরা সবসময় বিভাজিত হয়। সবসময় বিভাজিত হওয়ার ফলে এ অধিক সংখ্যা এখানে কিন্তু কোষ অ্যাড করতে থাকে, কোষের সংখ্যা বাড়াতে থাকে। আর কোষের সংখ্যা যদি বাড়াতে থাকে ক্রমাগত, এর ফলে কি দেখতে পাবো? পরের যে অঞ্চলটি 3 নম্বর অঞ্চল, সেটা হলো রিজিয়ন অফ ইলংগেশন বা যেটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল। অর্থাৎ ক্রমাগত কোষের সংখ্যা বাড়ার জন্য কি দেখতে পাবো? মূলের অর্থাৎ বিভাজন অঞ্চলের ঠিক পেছনের অঞ্চলে তার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তার ফলে সেটাকে আমরা বলছি বর্ধনশীল অঞ্চল। তাহলে প্রথমে দেখলাম মূলত্র অঞ্চল, এর কাজ হলো মূলত রক্ষা করা মূলের অগ্রভাগকে।
তারপরে যেটাকে যেই অংশটা কি রক্ষা করছে তাকে বলছি আমরা রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি বা বিভাজন অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে রয়েছে অগ্রস্ত ভাজক কলা। এবার অগ্রস্ত ভাজক কলা সবসময় বিভাজিত হচ্ছে এবং কোষের সংখ্যা বাড়াচ্ছে এর ভেতরে। এর ফলে কিছু এর পেছনের দিকের অংশটা দৈর্ঘ্য বাড়ছে। দৈর্ঘ্য বাড়ার ফলে এটাকে আমরা বলছি বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের পরে বর্ধনশীল অঞ্চলের পরে 4 নম্বর যে অঞ্চলটি জানবো সেটি হলো মূলরোম অঞ্চল। এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলছি মূলরোম অঞ্চল। মূলরোমটা কি বলেছিলাম? আমাদের যে মূলের যে বহিস্তর বা মূলের যে এপিডার্মিস, এই মূলের এপিডার্মিস থেকে এরকম কিছু প্রবর্ধক বেরিয়ে আসে। এককোষী এরা কিন্তু হয়ে থাকে, এককোষী এরকম কিছু প্রবর্ধক বেরিয়ে আসে। এই প্রবর্ধক গুলোকেই বলছি মূলরোম। তাহলে মূলরোম গুলো যেই অঞ্চলে বিস্তৃত থাকে সেই অঞ্চলটিকে আমরা বলবো মূলরোম অঞ্চল। আর লাস্ট নাম্বার 5 যে অঞ্চল সেটা হলো স্থায়ী অঞ্চল। এই অঞ্চলে কোষগুলি আর বিভাজিত হয় না এবং সম্পূর্ণভাবে তার বিভাজন ক্ষমতা হারিয়ে যায় এবং বিভেদিত হয়ে কোষগুলি স্থায়ী কলায় রূপান্তরিত হয়। তাহলে কোষগুলি এখানে কিসে রূপান্তরিত হয়েছে? স্থায়ী কলায় রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এখানে নালিকা মান্ডিল গঠিত হচ্ছে, এখানে জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা এই সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে মূলত স্থায়ী অঞ্চলের কাজটা কি? স্থায়ী অঞ্চলের কাজ হলো গাছকে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ মাটির সঙ্গে ওকে সংযুক্ত রেখে গাছটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখা। এটাই হলো এর কাজ। তাহলে আমরা কি কি শিখলাম চলো আরেকবার একটু দেখে নিই। আমরা এটাই দেখলাম, দেখো এক এক করে দেখবো। ফার্স্টে আমরা কি অঞ্চল দেখলাম? আমরা দেখলাম 1 নম্বর যে অঞ্চল সেটি হলো মূলত্র অঞ্চল। তারপরে 2 নম্বর অঞ্চলটি হলো অগ্রস্ত ভাজক কলা যুক্ত যে অঞ্চল বা বিভাজন অঞ্চল। 3 নম্বর অঞ্চলটি দেখলাম সেটা হলো বর্ধনশীল অঞ্চল। 4 নম্বর অঞ্চলটি দেখলাম সেটা হলো মূলরোম অঞ্চল। 5 নম্বর অঞ্চলটি হলো স্থায়ী অঞ্চল। তাহলে এই যে আমরা অঞ্চলের উপর ভিত্তি করে এদেরকে আমরা যে ভাগ করলাম, এটা কিসের উপর ভিত্তি করে? এটা কিন্তু মূলত ওদের কার্যকারিতা, কি রকমের কোষ রয়েছে এবং কোষগুলো কিভাবে বিভাজিত হচ্ছে বা ও কি রকমের কাজ করছে তার উপর ভিত্তি করে কিন্তু এই অঞ্চলের বিভাজনটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটাই চলে আসবো। পরেরটা হলো বিভিন্ন প্রকার অস্থানিক মূল সমূহ। অস্থানিক মূলের মধ্যে সবার প্রথমে দেখেছিলাম গুচ্ছমূল। গুচ্ছমূলটা কোথা থেকে নির্গত হচ্ছে? গুচ্ছমূলটা তাই সবসময় মনে রাখবে, গুচ্ছমূল কোথা থেকে নির্গত হয়? গুচ্ছমূল কিন্তু ওর একবীজপত্রী উদ্ভিদের যে প্রাথমিক মূল, গুচ্ছমূলের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, এটা হলো প্রাথমিক মূল বিনষ্ট হয়। তাহলে মনে রাখতে হবে এটা কি? প্রাথমিক মূল বা প্রধান মূল, যেটা প্রাথমিক মূল খুব দ্রুত বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এবার বিনষ্ট হয়ে গেলে তো গাছ মরে যাবে, তখন কি হবে? তখন ওদের ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাই, প্রাথমিক মূল বিনষ্ট হয়ে গেল, এর ফলে আমরা কি দেখতে পাবো? এদের বীজ পত্রাব কাণ্ড বলেছিলাম। তাহলে এদের কোথা থেকে নতুন মূলগুলো তৈরি হচ্ছে? এটা কিন্তু তৈরি হবে ওদের বীজ পত্রাব কাণ্ড। বীজ পত্রাব কাণ্ড থেকে সৃষ্টি হয়। তাহলে বীজের কোন অংশ থেকে তৈরি হচ্ছে? বীজ পত্রাব কাণ্ড থেকে তৈরি হচ্ছে। দেখো তাহলে এখান থেকে যে অসংখ্য গুচ্ছাকারে, অনেকটা ঘোড়ার লেজের মতো দেখো অসংখ্য গুচ্ছাকারে কিছু মূল বেরোচ্ছে, এটাকেই বলছি আমরা গুচ্ছমূল। এই গুচ্ছমূল কাদের বৈশিষ্ট্য? গুচ্ছমূল কিন্তু বৈশিষ্ট্য হলো একবীজপত্রী উদ্ভিদ। যত রকম একবীজপত্রী উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই রকমের মূল দেখতে পাই। ঠিক আছে, তারপরে দেখে নেব পত্রজ মূল। পত্রজ মূল দেখতেই পাচ্ছ যে পাতার যে কিনারা, এই পাতার কিনারা থেকে এই ধরনের মূল নির্গত হচ্ছে। তাহলে কোথা থেকে নির্গত হচ্ছে? তাহলে এটা মূলত নির্গত হচ্ছে পাতার কিনারা থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে এটা মূলত আমরা কি বলতে পারি? এটা হলো পত্রের কিনারা থেকে, পত্রের কিনারা থেকে উৎপন্ন মূল কে আমরা বলছি পত্রজ মূল। তাহলে পত্রের কিনারা থেকে হঠাৎ করে কেন তৈরি হচ্ছে এটা আমরা দেখতে হবে। সেটা পত্রের কিনারায় কি তৈরি হয়? সবার প্রথমে পত্রের কিনারায় কিন্তু তৈরি হচ্ছে অঙ্গজ মুকুল বা বার্ড তৈরি হয়, সেই বার্ড থেকে তৈরি হয় কিন্তু মূল। তাহলে এটা হলো মার্জিনাল বার্ডস। তাহলে পত্রের কিনারায় কি থাকে? পত্রের কিনারায় থাকছে মার্জিনাল, মার্জিনাল বার্ডস বা মুকুল। বার্ডস কে বলা হয় কি? বার্ডস কে বলা হয়েছে মুকুল বলেছি। এখান থেকে তৈরি হবে পত্রজ মূল, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে যে অংশটা দেখবো সেটা হলো কাণ্ডজ মূল। কাণ্ডজ মূলটা কি?
ধরো এটা একটা গাছের কাণ্ড, ভালো কথা। পত্রজ মূলের উদাহরণ আমি কি বলেছিলাম? বিগোনিয়া এবং পাথরকুচি, ঠিক আছে? তাহলে বিগোনিয়া এবং ব্রায়োফাইলাম, এই কথা মনে রাখতে হবে কিন্তু। পত্রজ মূলের উদাহরণে আমরা বলবো ব্রায়োফাইলাম, ব্রায়োফাইলাম, যেটাকে আমরা মানে বাংলায় আমরা বলি পাথরকুচি গাছ, পাথরকুচি। পাথরকুচির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো ব্রায়োফাইলাম। আরেকটা বললাম বিগোনিয়া। উদাহরণগুলো আমার অলরেডি আগে বলা হয়েছে। কাণ্ডজ মূলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? কাণ্ডের যে পর্ব, এগুলো কি? এগুলো হলো কাণ্ডের পর্ব। এটা কি? কাণ্ডের পর্ব। কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন মূল সমূহ, কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন মূল সমূহকে আমরা বলবো কাণ্ডজ মূল। এই কাণ্ডজ মূল অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরা মূলত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এদের কাজ কি? এদের বেশিরভাগ কাজ হলো এরা যান্ত্রিক দৃঢ়তা, অর্থাৎ গাছকে সাপোর্ট দেয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? এটার ক্ষেত্রে বলেছিলাম বট, তারপরে বলেছিলাম তোমার প্রচুর উদাহরণ রয়েছে। বট গাছের ক্ষেত্রে দেখবো, আখ গাছের ক্ষেত্রে দেখবো, ভুট্টা গাছের ক্ষেত্রে দেখবো, পান গাছের ক্ষেত্রে দেখবো, কেয়া গাছের ক্ষেত্রে দেখবো, প্রচুর রয়েছে কাণ্ডজ মূল। এগুলো এক এক করে আমরা শিখবো, ঠিক আছে? এবার যে পার্টটায় চলে আসবো সেটা হলো মূলের রূপান্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মূলের রূপান্তরের মধ্যে দেখো আমরা কটা ভাগ করলাম। তাহলে সবার প্রথমে রাখলাম প্রধান মূল, প্রধান মূলের কিছু রূপান্তর। 2 নম্বর দেখছি শাখা মূল, অর্থাৎ প্রধান মূলের চারপাশে যে শাখা প্রশাখা রয়েছে সেই শাখা প্রশাখার মধ্যে এমন কি রূপান্তর রয়েছে। আরেকটা দেখবো অস্থানিক মূল, অস্থানিক মূলের এমন কি রূপান্তর রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ধরো যদি এটা যদি প্রধান মূল হয়, তাহলে প্রধান মূলটা কিসে রূপান্তরিত হচ্ছে, আর প্রধান মূল থেকে কি বেরোয়? প্রধান মূল থেকে শাখা মূল বেরোয়, এরকম তো। তাহলে তাহলে মাঝের যে মেইন মূলটা, দাঁড়াও এক সেকেন্ড, মাঝের যে মেইন যে মূল, মেইন মূলটাকে আমরা বলছি প্রধান মূল। তাহলে প্রধান মূল, প্রধান মূলের কিছু আমরা মডিফিকেশন দেখবো বা রূপান্তর দেখবো, এবং প্রধান মূল থেকে যে মূলগুলো বেরোয় সেই মূলগুলোকে কিন্তু আমরা বলে থাকি শাখা মূল। এরও কিছু মডিফিকেশন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এটা হলো প্রধান মূলের মডিফিকেশন, এটা হলো শাখা মূলের মডিফিকেশন। আর যেটা হলো অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট, অস্থানিক মূলকে আমরা কি বলেছিলাম? অ্যাডভেন্টিশিয়াস, অ্যাডভেন্টিশিয়াস রুট। এই অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেমের কিছু মডিফিকেশন আমরা দেখে নেব। ক্লিয়ার? চলো ফার্স্টে দেখবো আমরা ট্যাপ রুট সিস্টেমের মডিফিকেশন। প্রধান মূলতন্ত্রের আরেকটা নাম কি? ট্যাপ রুট সিস্টেম। এরা মূলত খাদ্য সঞ্চয়ের জন্য এরা মডিফাই হচ্ছে। এদের আকারের ওপর ভিত্তি করে, খাদ্য সঞ্চয়ের পর ওদের আকারটা কেমন হচ্ছে তার উপর ভিত্তি করে এদেরকে আমরা 4টে ভাগে ভাগ করছি। সবার প্রথমটাকে বলছি মূলাকার, মূলর মতো। মূলর কি হয়? অনেকটা স্পিন্ডলের মতো আকৃতি বিশিষ্ট হয়, ঠিক আছে? অর্থাৎ দু প্রান্ত হয় সূচালো। ওর কিন্তু প্রধান মূলটা খাবার জমিয়ে জিনিসটা স্ফীত হয়ে এরকম বড় একটা আকার ধারণ করেছে, সেটাকে বলা হয় ফুজিফর্ম। ফুজিফর্মকে বাংলায় বলা হয় বা ফিউজিফর্ম, এটাকে বলা হয় মূলাকার। এর উদাহরণ কি? উদাহরণ হলো মূলো। 2 নম্বর হলো কনিকাল, কোন শেপড বা শাঙ্কবাকার, শঙ্কুর মতো, অর্থাৎ একটা প্রান্ত হবে সূচালো আর একটা প্রান্ত হবে চওড়া, সেটাকে বলবো গাজর। ন্যাপি ফর্ম, ন্যাপি ফর্মের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মাঝখানটা মানে মাঝখানটা খুব মোটা হয়ে যায়, উপরিভাগটা স্ফীত হয়ে গোলাকার আকার ধারণ করছে এবং নিচটা সরু হয়ে থাকে, সেটা হলো বিট। বিটের ক্ষেত্রে আমরা যে গঠন দেখতে পাবো সেটা হলো ন্যাপি ফর্ম। আর একটা লাস্ট যেটা হলো টিউবেরাস। টিউবেরাস মানে কি? কন্দাকার। এক্ষেত্রে প্রধান মূলটা খাবার জমিয়েছে, খাবার জমিয়ে নির্দিষ্ট কোনো আকার ও ধারণ করে না, এরকম স্ফীত হয়ে এরকম একটা আলুর মতো আকার ধারণ করছে, যার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার আমরা নিতে পারি না। যখন নির্দিষ্ট কোনো আকার থাকে না তখন তাকে আমরা বলছি টিউবেরাস, ঠিক আছে? তাহলে যখন মূলর মতো অর্থাৎ দুপ্রান্ত হবে সূচালো, দুপ্রান্ত হবে সূচালো, সেই ধরনের প্রধান মূল, এই যে সেই ধরনের প্রধান মূলকে বলবো ফুজিফর্ম। শাঙ্কবাকার মানে ওপরের দিকটা হবে চওড়া, নিচের দিকটা হবে ক্রমশ সূচালো, এই ধরনের মূলকে আমরা বলবো কনিকাল। আর ন্যাপিফর্ম, এক্ষেত্রে মূলের ওপরিভাগটা কিন্তু স্ফীত হয়ে গেছে এবং নিচের অংশটা একদম সূচালো, এরকম বিটের ক্ষেত্রে দেখতে পাই। তারপর ওটাকে কি বলে? শালগম, বিট, শালগম, এদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে ন্যাপিফর্মে আরেকটা উদাহরণ হবে কি? শালগম। শালগমের ক্ষেত্রে এটা দেখতে পাই। আরেকটা হলো টিউবেরাস। টিউবেরাসে কোনো নির্দিষ্ট আকার নেই, এক্ষেত্রে টিউবেরাসে কোনো নির্দিষ্ট আকার নেই। আলু এটা, তাহলে নির্দিষ্ট আকারবিহীন যখন হবে, নির্দিষ্ট আকারবিহীন
স্ফীত হচ্ছে প্রধান মূল, সেটাকে আমরা বলছি টিউবারাস। উদাহরণ হবে সন্ধ্যা মালতী। এর মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, যে প্রধান মূলের খাদ্য সঞ্চয়ের ফলে সেটা স্ফীত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রকার আকার ধারণ করছে। সেই আকারের ওপর ভিত্তি করে, কিসের ওপর ভিত্তি করে, আবার এখানে লিখে দিলাম, আকারের ওপর ভিত্তি করে। কিসের ওপর ভিত্তি করে? আকারের ওপর ভিত্তি করে এদেরকে আমরা এই চারটি ভাগে ভাগ করছি। যখন এরকম স্পিন্ডেল আকার ধারণ করবে, অর্থাৎ দুদিকটা হয়ে যাবে সূচালো, মাঝখানটা মোটা, সেটা হবে ফুজিফর্ম। যখন ওপরের দিকটা হবে চওড়া, নিচের দিকটা ক্রমাগত সরু হবে, সেটা হবে কনিকাল, শাঙ্কবাকার। আরেকটা হবে ন্যাপিফর্ম। ন্যাপিফর্ম মানে হলো শাল গম আকার, অর্থাৎ শালগমের যেরকম আকার দেখতে পাই বা আমরা বিটের যেরকম আকার দেখতে পাই, অর্থাৎ ওপরের দিকটা গোলাকার স্ফীত, নিচের দিকটা একদম সরু লেজের মতো। আর টিউবারাসটা হলো কোনো রকম নির্দিষ্ট আকারবিহীন যে গঠন তৈরি হয় প্রধান মূলের, তাকে আমরা বলছি টিউবারাস। উদাহরণ হবে সন্ধ্যা মালতী, মিরাবালিস জালাপা। এটা আমরা ইনকমপ্লিট ডমিনেন্সে পড়েছিলাম। এরপরে দেখে নেবো আমরা শাখা মূলতন্ত্র, অর্থাৎ এইটা যেটা আমরা দেখলাম যে প্রধান মূল থেকে অন্তঃজনিষ্ণু ভাবে যে মূলগুলো বেরোয় তাকে বললাম শাখা মূল। সেই শাখা মূলের মডিফিকেশন কি কি রয়েছে? শাখা মূলের মডিফিকেশনের মধ্যে সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নডিউলেটেড রুট। নডিউলেটেড রুটকে আমরা বাংলায় বলতে পারি কি? অর্বুদ যুক্ত মূল। রুট নডিউল তৈরি হচ্ছে। এটা হলো সিম্বি গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ শিম গাছ, মটর গাছ ইত্যাদি এই সমস্ত গাছের ক্ষেত্রে, অর্থাৎ লিগুমিনেসি গোত্রের যে সকল গাছ রয়েছে, সেই সকল গাছ বা ডাল জাতীয় যে সকল গাছ রয়েছে, সেই সকল গাছের ক্ষেত্রে ওদের যে শাখা মূল থাকবে, সেই শাখা মূলে আমরা কিছু স্ফীত গোলাকার অংশ দেখব, যেখানে কিছু ব্যাকটেরিয়া সেখানে বসবাস করবে, মিথজীবী ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটা কি? রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করবে? মিথজীবী ভাবে ওখানে বসবাস করবে এবং নাইট্রোজেন সংবন্ধন করবে, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন করে। এরকম রুটকে আমরা বলবো নডিউলেটেড রুট। আরেক রকমের শাখা মূলের আমরা মডিফিকেশন দেখি, সেটা হলো নিউম্যাটোফোর। নিউম্যাটোফোরকে আমরা বাংলায় বলে থাকি শ্বাসমূল। তাহলে নিউম্যাটোফোরকে আমরা বাংলায় কি বলছি? আমরা বলছি শ্বাসমূল। তাহলে শ্বাসমূল আমরা কাদের মধ্যে দেখতে পাই? তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, সেটা হলো সুন্দরী, গড়ান, গেওয়া, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যে সবসময় কি থাকছে? সমুদ্র উপকূলবর্তী জায়গা, সেখানে সমুদ্রের তীরে সবসময় লবণাক্ত জল আসছে, কাদামাটি ভরে থাকছে। এর ফলে মাটির যে পোর সাইজ, মাটির মধ্যে কিন্তু অক্সিজেন ঢুকতে পারছে না, মাটির পোর সাইজটা ব্লক হয়ে যাচ্ছে, মাটিটা পুরোপুরি ব্লক হয়ে থাকছে, অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান ঘটছে না। তার জন্য কি করছে? মূলটা বাইরের দিকে বেরিয়ে আসে। অর্থাৎ এক্ষেত্রে যে নিউম্যাটোফোর তৈরি হচ্ছে সেটা কিন্তু গাছের প্রধান মূল বেরোয় না, ওর শাখা মূলগুলো বেরোচ্ছে। বেরিয়ে সেখানে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ওরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসের আদান প্রদান ঘটায়। সেটা হলো সুন্দরী এবং গরান। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দেয়, সেটা হলো সুন্দরী গাছের সাইন্টিফিক নেমটা তোমাদের দিয়ে দেয়। সুন্দরী গাছের সাইন্টিফিক নেম হলো হেরিটিয়েরা। হেরিটিয়েরা, এটা মনে রাখবে, হেরিটিয়েরা এসপি, সুন্দরী গাছ। কোশ্চেন দিতে পারে যে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় কোন গাছের ক্ষেত্রে? আমরা বলবো হেরিটিয়েরা। হলো। এরপরে দেখে নেবো আমরা অস্থানিক মূলতন্ত্রের কি কি ভাগ। অস্থানিক মূলতন্ত্রকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করলাম। একটা হলো সঞ্চয়ী মূল হিসাবে এদের কি কি ভাগ রয়েছে, আরেকটা হলো শারীরবৃত্তীয় নির্দিষ্ট কাজের ওপর ভিত্তি করে, আরেকটা হলো যান্ত্রিক কাজের ওপর ভিত্তি করে। তাহলে সঞ্চয়ী মূলের ক্ষেত্রে অস্থানিক মূলতন্ত্র যদি সঞ্চয়ী মূল গঠন করে, সবার প্রথমে বলবো সেটা কি গঠন করছে? সেটা গঠন করছে হলো টিউবার। কি গঠন করছে? টিউবার। টিউবারকে বাংলায় বলা যেতে পারে কন্দাল মূল। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো কন্দাল। কন্দাল মূল। কন্দাল মূলের উদাহরণ কি? কন্দাল মূলের উদাহরণ হলো রাঙা আলু। তাহলে মনে রাখতে হবে অস্থানিক মূলতন্ত্রের, ভালো করে শোনো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্থানিক মূলতন্ত্রের যেটা কোশ্চেন প্রচুর আছে এটা থেকে, অস্থানিক মূলতন্ত্রের মূলের রূপান্তর কি? সেটা হবে কিন্তু রাঙা আলু। তাহলে রাঙা আলু কি? সেটা কিন্তু, বা মিষ্টি আলু, সেটা হলো এক প্রকারের উদ্ভিদের অস্থানিক মূলের রূপান্তর। খাদ্য সঞ্চয়ের ফলে ওরা এরকম একটা নির্দিষ্ট কোনো আকার ধারণ করে না, সেটাকেই আমরা বলি টিউবার বা কন্দাল, রাঙা আলু। এই যে এখানেও বলেছিলাম টিউবার কথার অর্থ হলো নির্দিষ্ট কোনো আকার নেই, এটা মনে রাখতে হবে। তারপরে দেখবো আমরা গুচ্ছিত মূল। গুচ্ছিত মূলটা কি? এটা দেখতে পাই আমরা ডালিয়ার ক্ষেত্রে। গুচ্ছিত মূলের ব্যাপারটা কি? কাণ্ডের, গুচ্ছিত মূলের ব্যাপারটা হলো কাণ্ডের যে একদম সর্বনিম্ন যে পর্ব, সেই পর্ব থেকে অসংখ্য মূল বেরোচ্ছে এবং সেই শাখা মূলগুলি খাদ্য জমিয়ে মোটা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে গুচ্ছাকারে স্ফীত কিছু মূল আমরা দেখতে পাবো, যেটা হলো গুচ্ছিত মূল বা ডালিয়া ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো।
ঠিক আছে। আরেকটা দেখবো সেটা হলো মালাকৃতি, বা আরেকটা নাম হলো মলিলিফর্ম। তাহলে আরেকটা কি বলছি, মালাকৃতি। একটু পরেই আমরা ছবি দেখব। মালাকৃতির ক্ষেত্রে ওদের যে মূলটা, কিছু অংশ খাদ্য জমিয়ে স্ফীত হয়, আবার কিছু অংশ এর অনেকটা এরকম একটা গঠন আমরা দেখতে পাই মালাকৃতি মূলের ক্ষেত্রে, এরকম একটা গঠন। অর্থাৎ মূলের কিছু অংশ খাদ্য জমিয়ে স্ফীত হচ্ছে, আবার কিছু অংশ সংকুচিত হচ্ছে, আবার স্ফীত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে। অনেকটা মালার মতো মনে হচ্ছে যেন অনেকগুলো ফুল পাশাপাশি গেঁথে রয়েছে। এটা হলো চুপড়ি আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা তো আমাদের কোশ্চেন দেয় যে চুপড়ি আলু কি ধরনের মূল। চুপড়ি আলু হলো মালাকৃতি বা মনিলিফর্ম রুট। তারপরে দেখব নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজের মধ্যে নাম্বার 1 যেটা দেখব সেটা হলো এপিফাইটিক বা পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূলের উদাহরণ সেটা হবে রাসনা। পরাশ্রয়ী মূলের উদাহরণ কি হবে? পরাশ্রয়ী মূলের উদাহরণ হবে রাসনা বা ভ্যান্ডা, VANDA। এই সায়েন্টিফিক নেমটা মনে রাখবে। পরাশ্রয়ী মূলের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে পরাশ্রয়ী মূলটা কি? এই উদ্ভিদটা কি করে? পরাশ্রয়ী মানে কি? অন্যের আশ্রয় রয়েছে, অর্থাৎ অন্য কোনো বৃক্ষ বা অন্য কোনো অংশে ও যুক্ত হয়ে রয়েছে, এবং সেখান থেকে ওর যে পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূলের মধ্যে অবস্থান করে ভেলামেন। ভেলামেনের মাধ্যমে, ভেলামেনটাকে অনেকটা স্পঞ্জের মতো তুলনা করো। অর্থাৎ ভেলামেন কি করে? ওই স্পঞ্জ জাতীয় যে গঠন বা ভেলামেন এই পরাশ্রয়ী মূলের মধ্যে আমরা পাই। ওরা কি করে জানো? ওরা জলীয় বাষ্পটাকে শোষণ করে। যেহেতু ও মাটিতে গ্রো করছে না, ও গ্রো করছে অন্য গাছের ডালে বা অন্য কোনো প্রান্তরে সে গ্রো করছে, অর্থাৎ মাটির সঙ্গে ও সরাসরি কিন্তু কোনো রকম সংযোগ নেই। সেহেতু এই মূলগুলো কি করে? জলীয় বাষ্প শোষণ করে। জলীয় বাষ্প শোষণ করে কিসের মাধ্যমে? স্পঞ্জের ন্যায় কিছু কলার মাধ্যমে। সেটাকে আমরা কি বলি? সেই আবরণীটাকে আমরা বলি ভেলামেন। কি মনে রাখবে? ভেলামেন। আরেকবার আমরা আসছি, এটা জাস্ট জিসটা বলে দিচ্ছি, ডিটেলে আমরা একটু পরে আসছি। তারপরে হলো আত্তীকরণ মূল। আত্তীকরণ মূলকে ইংরেজিতে বলা হয় অ্যাসিমিলেটারি রুট। এটার উদাহরণ কি হবে? গুলঞ্চ। গুলঞ্চর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এটা তোমার, এরা কি করে? এদের মূলগুলো এমন রকমের মূল, আমরা জানি সাধারণত মূলের রং কি হয়? সাদা, ক্লোরোফিল বিহীন হয়। কিন্তু এদের মূলটা হয় ক্লোরোফিল যুক্ত, তার জন্য সবুজ বর্ণের হবে এবং এরা সালোক সংশ্লেষে সক্ষম হবে। এদের মূলটা সেটা হবে গুলঞ্চ। গুলঞ্চর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট গাছ রয়েছে, সেটা হলো পানি ফল। পানি ফলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই, এই গাছের নামটাও মনে রাখবে, পানি ফল। পানি ফলের ক্ষেত্রেও আমরা যে মূলটা দেখবো সেটা হলো সালোক সংশ্লেষে সক্ষম মূল। তারপরে দেখবো চোষক মূল, হস্টোরিয়া। হস্টোরিয়া মূল বা চোষক মূল। চোষক মূলটা কি? চোষক মূল হলো, এরা হলো এক প্রকারের পরজীবী উদ্ভিদ, অর্থাৎ এদের কিন্তু কোনো রকম ক্লোরোফিল থাকে না। এর ফলে এদের বর্ণ হচ্ছে কিন্তু সবুজ বর্ণের হবে না। পুরো গাছটাই, এদের গাছের যদি দেখো, এই যে স্বর্ণলতা গাছকে তুমি যদি দেখো, স্বর্ণলতা বা কাসকিউটা, স্বর্ণলতার সাইন্টিফিক নেম হলো কাসকিউটা। এই কাসকিউটা গাছকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আমরা একটু পরেই আসবো, দেখতে পাবে ওর কিন্তু নির্দিষ্ট কোনো পাতা নেই, নির্দিষ্ট কোনো অঙ্গতন্ত্র সেরকম নর্মালি গাছ বলতে যা বুঝি সেরকম কিন্তু নেই। তোমরা দেখবে তোমাদের আশেপাশে যদি একটু লক্ষ্য করো, ঝোপঝাড়ের মধ্যে এরকম কিছু হলুদ রঙের চাউমিনের মতো কিছু লতা পাতা গাছগুলোকে জড়িয়ে রেখেছে, সেটাই হলো কিন্তু স্বর্ণলতা। ও কি করে? যেহেতু ওর নিজের ক্লোরোফিল নেই, ওদের বর্ণ হলো হলুদ বর্ণ, সেহেতু ও নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না। তার জন্য ও কি করে? তার জন্য যেই গাছের ওপরও বেড়ে উঠছে সেই গাছের ভেতরে ও প্রবেশ করিয়ে দেয় হস্টোরিয়া বা ওর চোষক মূল। প্রবেশ করিয়ে দিয়ে গাছের যে স্টিলি, সেই স্টিলি অংশ থেকে ও খাবারটা শোষণ করে নেয়। ঠিক যেরকম জোক আমাদের অঙ্গে বসে আমাদের অঙ্গ থেকে রক্ত চুষে খায়, ঠিক এও কি করে? চোষকের মতো একটি মূল গাছের ভেতরে প্রবেশ করিয়ে দেয়, অর্থাৎ গাছের কাণ্ডের ভেতরে প্রবেশ করিয়ে দেয় এবং নালিকা বান্ডিল থেকে অর্থাৎ ফ্লোয়েম থেকে খাদ্য শোষণ করে। তারপরে দেখবো ভাসমান মূল। ভাসমান মূল দেখতে পাই আমরা কেশর দামের ক্ষেত্রে। নাম শুনেই বুঝতে পারছো এটা কি করছে। এটা এক ধরনের জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত কাণ্ডের মানে একদম কাণ্ডের নিচের পর্ব থেকে উৎপন্ন হয়। বায়ুপূর্ণ হালকা কিছু মূল অনেকটা পাতার মতো আকার ধারণ করে থাকে এবং এটা কি করে? সেই জলজ উদ্ভিদকে জলের স্তরের উপর ভেসে থাকতে সাহায্য করে। এক্সাম্পল হলো কেশর দাম। আরেকটা হলো মৃতজীবী মূল। মৃতজীবী মূলের উদাহরণ আমরা নেব পাইন গাছ। পাইন গাছের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, মৃতজীবী মূল, বা এটাকে অনেকে বলে মাইকোরাইজাল মূল। ঠিক আছে, মাইকোরাইজাল মূল। মাইকোরাইজা কি? ছত্রাক এবং বৃহৎ উদ্ভিদের, কাষ্ঠল উদ্ভিদের, যেমন পাইন গাছের মতো এরকম কিছু উদ্ভিদের ওদের যে মূলতন্ত্র, এই তাদের যে সহাবস্থান সেটাকেই বলা হয়ে থাকে মাইকোরাইজা। অর্থাৎ উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের যে সহাবস্থান তাকে আমরা বলছি মাইকোরাইজা।
এই মাইকোরাইজা যেই মূলে গঠিত হয় তাকে আমরা বলবো মৃতজীবী মূল বা মাইকোরাইজাল মূল। কি বলবো? মাইকোরাইজাল মূল। তাহলে এই মূলের আরেকটা নাম কি? এটাকে আমরা বলবো মাইকোরাইজাল মূল। ঠিক আছে, মাইকোরাইজাল মূল। এর উদাহরণ কি? পাইন গাছের ক্ষেত্রেই মূল আমরা দেখতে পাই। তারপরে দেখো যান্ত্রিক কাজটা এখানে লেখা যায়নি বলে আমি এপাশে লিখেছি। যান্ত্রিক কাজের উপর ভিত্তি করেই চারটে জাস্ট মনে রাখবো, আরো অনেক কিছু রয়েছে কিন্তু কোশ্চেন এই চারটে থেকেই আসে। নাম্বার 1 যেটা বলছি সেটা হলো প্রপ রুট। প্রপ রুটকে আমরা বলে থাকি স্তম্ভমূল। এটা আমরা বট গাছের যে ঝুড়ি বলে থাকি, সেই ঝুড়িগুলো কি করে বট গাছের শাখার পর্ব থেকে উৎপত্তি লাভ করে এবং মাটির সংস্পর্শে যখন আসে সেটা মাটির ভেতরে প্রবেশ করে মূল সৃষ্টি করলো এবং গাছকে পিলারের মতো সাপোর্ট দিচ্ছে। ঠিক যেমন একটা বাড়ির চারপাশে পিলার থাকে যার উপরে ছাদটা পিলারের উপর থাকে, ঠিক একইভাবে গাছের যে অসংখ্য শাখা প্রশাখা সেগুলোকেও সাপোর্ট দিচ্ছে পিলারের মতো কিছু রুটের ন্যায় গঠন তৈরি করে, তাকে আমরা বলে থাকি প্রপ রুট বা স্তম্ভমূল। স্তম্ভ মানে হলো পিলার। তারপরে দেখবো স্টিল্ট রুট। স্টিল্ট রুটকে বাংলায় বলা হয় ঠেস মূল। কি বলবো আমরা? ঠেস মূল। অর্থাৎ যে সকল গাছ অতটা শক্ত বা কাষ্ঠল প্রকৃতির নয়, অর্থাৎ অনেক সময় বায়ুর আন্দোলনে ও হেলে পড়ে যেতে পারে, সে সমস্ত গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওদের যে কাণ্ডের নিম্নলিখিত বা কাণ্ডের যে মানে মাটির কাছাকাছি বা যে সমস্ত নিম্নস্থ যে কাণ্ডের নিম্নস্থ যে পর্ব, সেই পর্ব থেকে এরকম অসংখ্য কিছু মূল বেরোয়। মূল বেরিয়ে গাছটাকে একটা সাপোর্ট বা ঠেস দিয়ে রাখে, যাতে হাওয়ার ধাক্কায় আন্দোলনের ফলে ও যাতে না মাটিতে পড়ে যায়। আখ গাছে দেখবো, ভুট্টা গাছে দেখবো। আরেকটা দেখবো ক্লাইম্বিং রুট। ক্লাইম্বিং রুটটা কি? ক্লাইম্বিং মানে বুঝতেই পারছো, ও কি করবে? ও কিসে সাহায্য করবে? ক্লাইম্ব করতে, অর্থাৎ আরোহী মূল। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো আরোহী। আরোহী মূল আমরা দেখতে পাই পান গাছের ক্ষেত্রে, আমরা দেখতে পাই মানি প্ল্যান্ট বা পোথস। পোথসকে আমরা কমনলি বলি মানি প্ল্যান্ট। তোমরা জানো গাছটা কেমন দেখতে হয়। এই মানি প্ল্যান্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাই ক্লাইম্বিং রুট। অর্থাৎ এ কি করে? ওদের যে কাণ্ডের পর্ব থেকে অসংখ্য রুট বেরোয়, সেই রুটটা কি করে? কোনো একটা দৃঢ় অবলম্বনকে জড়িয়ে ধরে সামনের দিকে বেড়ে চলে। আর লাস্ট যেটা দেখে নেবো সেটা হলো থর্ন, বা থর্ন মানে জেনে রাখো সেটা হলো কাটা, অর্থাৎ কণ্টক মূল। থর্ন রুট, কণ্টক মূল আমরা দেখতে পাই তাল গাছের ক্ষেত্রে। আরো বিভিন্ন রকমের গাছ হয় যাদের ক্ষেত্রে কণ্টক মূল দেখতে পাই। তাল গাছের ক্ষেত্রে নিচের দিকটা একটু যাদের বাড়ির কাছাকাছি তাল গাছ রয়েছে, দেখবে ওর যে কাণ্ডের নিচের দিকে দেখবে অসংখ্য কাটার মতো কিছু ছোট ছোট রুট বেরোয়। সেটা হলো তাল গাছের ক্ষেত্রে। এর মেন কাজ হলো প্রোটেকশন দেওয়া, যাতে সেই গাছটা বেয়ে কেউ না ওঠে, তার জন্য এটা তৈরি হয়েছে। পরের পাটে চলে আসছি। পরের পাটে দেখো প্রধান মূলের যে মডিফিকেশন গুলো সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রধান মূল বা যেটাকে আমরা বলছি ট্যাপ রুট মডিফিকেশন। ট্যাপ রুটের মডিফিকেশনে আমরা দেখব মূলত ওরা খাদ্য সঞ্চয় করছে। কি করছে? খাদ্য সঞ্চয় করছে। উদ্ভিদ খাদ্য কি হিসাবে সঞ্চয় করে? উদ্ভিদের যে খাদ্য সঞ্চয় হয় কি হিসাবে বলো? উদ্ভিদের খাদ্য সঞ্চয় হয় কি হিসাবে? সেটা বলবো আমরা স্টার্চ। কি হিসাবে? স্টার্চ, বা যেটাকে আমরা বলে থাকি শ্বেত সার। শ্বেত সার রূপে ও কিন্তু খাদ্য সঞ্চয় করে। কি হিসাবে? শ্বেত সার রূপেও খাদ্য সঞ্চয় করছে, মনে থাকবে। তাহলে সেটা কোথায় খাদ্য সঞ্চয় করবে? আমরা জানি, ছোটবেলায় পড়েছি বা 11এও পড়বে, আমাদের যে প্লাস্টিডের অনেক রকম ভাগ রয়েছে। তার মধ্যে এক রকমের প্লাস্টিড হলো বর্ণহীন, কোনো রকম পিগমেন্ট থাকে না, লিউকোপ্লাস্ট। সেই লিউকোপ্লাস্টের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। অ্যামাইলোপ্লাস্টের মধ্যে ওরা স্টার্চটাকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে? তাহলে দেখো এদের কিসের উপর ভিত্তি করে? একটু আগেই বললাম আকারের ওপর ভিত্তি করে। আকারের ওপর ভিত্তি করে। তাহলে কিসের ওপর ভিত্তি করে? আকারের ওপর ভিত্তি করে এদেরকে কিন্তু আমরা ভাগ করছি। তাহলে সবার প্রথমে দেখে নেব মূল। ফুজিফর্মকে বলা হয় বাংলায় মূলাকার। বাংলাটাও একটু লিখে দিই, এটাকে বলা হয় মূলাকার। মূলোর মতো আকার ধারণ করছে, সেটাকে বলবো আমরা মূলাকার। উদাহরণ হবে মূলো। ঠিক আছে? দেখো এই যে ফুজিফর্ম, এটা এই যে নাম্বার 1। তাহলে নাম্বার 1টা আমার এখানে দেখাচ্ছি। নাম্বার 1 এক্ষেত্রে দেখো ওপরের দিকটা সুচালো, নিচের দিকটাও ক্রমাগত সুচালো, শুধু মাঝখানটা কিন্তু অনেকটা চওড়া। মাঝখানটা চওড়া কিন্তু ওপরের দিকটাও ক্রমশ সুচালো হয়ে গিয়েছে এবং নিচের দিকটাও ক্রমশ সুচালো হয়ে গিয়েছে। এরকম গঠনটাকে আমরা বলবো ফুজিফর্ম বা মূলাকার খাদ্য সঞ্চয়ী প্রধান মূল। কনিকালকে আমরা বলে থাকি শাঙ্কো আকার।
শাঙ্কবাকার। শাঙ্কবাকার মানে শঙ্কুর মতো, অর্থাৎ এক্ষেত্রে ওপরিভাগটা দেখে অনেকটা চওড়া এবং নিচের দিকটা ক্রমাগত সরু হচ্ছে। এরকম যে গঠন আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো কনিক্যাল বা শাঙ্কবাকার মূল। উদাহরণ হবে গাজর। এবার আমরা দেখে নেবো ন্যাপি ফর্ম। ন্যাপি ফর্ম মানে হবে শালগমাকার। শালগমাকার, শালগমের মতো আকার। শালগমের মতো আকারটা কি? এই যে দেখো, ওপরের দিকটা অনেকটা স্ফীত কিন্তু নিচের দিকটা দেখো একদম সরু। এটাকে বলবো আমরা ন্যাপি ফর্ম বা শালগমাকার। উদাহরণ কি হবে? বিট, এবং এর সঙ্গে আরেকটা হবে, সেটা হলো শালগম। বিটের সঙ্গে আরেকটা নাম, মানে যেই যেই মূলের নাম থেকে বা যেই সবজির নাম থেকে এর নামটা হয়েছে সেটা হলো শালগম। শালগমও কিন্তু এরকম দেখতে হয়ে থাকে। আর টিউবারাস, টিউবারাসকে আমরা বলে থাকি কন্দাকৃতি। কন্দাকৃতি বা কন্দের মতো, কন্দ গঠন করছে, কন্দাকৃতি। হ্যাঁ, সেটাকে বলছি সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতীর সাইন্টিফিক নেম মিরাবিলিস। এই সাইন্টিফিক নেমটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, মিরাবিলিস। মিরাবিলিস জালাপা। সাইন্টিফিক নেম লেখার পর কি করতে হয়? তলায় আমাদের আন্ডারলাইন করতে হয় আলাদা আলাদা করে। ক্লিয়ার? চলো, তাহলে এর দেখে দেখো নির্দিষ্ট কোনো আকার নেই। কখনো এরকম হতে পারে বা কখনো আবার অন্যরকম আকার ধারণ করতে পারে, কখনো আবার অন্যরকম আকার ধারণ করতে পারে। নির্দিষ্ট কোনো আকারবিহীন, সেটাকে বলবো আমরা কন্দাকৃতি। এখানে তাহলে লিখতে পারি নির্দিষ্ট আকারবিহীন। তাহলে নির্দিষ্ট আকার যদি না হয় তখন সেটা হবে এরকম একটা আকার ধারণ করবে, সেটাকে বলবো আমরা কন্দাল বা কন্দাকৃতি। মূল, প্রধান মূলের মডিফিকেশন দেখে নিলাম। পরেরটাই আসছি। পরেরটা দেখবো শাখা মূলতন্ত্রের মডিফিকেশন। শাখা মূল মানে যেটাকে আমরা বলতে পারি ব্রাঞ্চ, ব্রাঞ্চড রুট। ব্রাঞ্চ রুটের মডিফিকেশন। এই ব্রাঞ্চ রুট বলতে কাদেরকে বোঝাচ্ছি? মূলত এখানে আমরা বোঝাচ্ছি সেকেন্ডারি রুট। সেকেন্ডারি রুটের মডিফিকেশন। কোন ধরনের রুট? মূলত সেকেন্ডারি রুটের মডিফিকেশন। ক্লিয়ার? চলো, সবার প্রথমে দেখছি আমরা হচ্ছে নডিউলেটেড রুট। এটাকে বাংলায় আমরা কি বলি? এটাকে বলে থাকি অর্বুদ যুক্ত মূল। কোথায় লিখি? এখানে তলায় লিখে দিচ্ছি। এটাকে আমরা বলে থাকি অর্বুদ যুক্ত মূল। এবার এখানে দেখো, এই অর্বুদ যুক্ত মূল কোন উদ্ভিদে আমরা পাই? শিম্বি গোত্রীয় উদ্ভিদ। শিম্বি গোত্রীয় উদ্ভিদ অর্থাৎ লেগুমিনাস ফ্যামিলির তে যে সকল উদ্ভিদ পাই, বা ডাল জাতীয় উদ্ভিদ, যত রকম ডাল আমরা খাই, ডাল জাতীয় যত রকম উদ্ভিদ আমরা খেয়ে থাকি, উদ্ভিদের বিভিন্ন দেখতে পাই, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই ওর যে সেকেন্ডারি রুট বা ওর যে শাখা মূল, শাখা মূলের মধ্যে অসংখ্য এরকম, ধরো এটা যদি হয় ওর প্রধান মূল, দেখতেই পাচ্ছি এর থেকে যে শাখা মূল বেরোচ্ছে, সেই শাখা মূলের গায়ে অসংখ্য এরকম ছোট 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 গোলাকার কিছু গঠন। এই গোলাকার গঠনগুলোকে আমরা বলছি অর্বুদ। গোলাকার গঠনগুলোকে আমরা কি বলছি? গোলাকার গঠনগুলোকে আমরা কিন্তু বলছি অর্বুদ। এই অর্বুদের মধ্যে কে রয়েছে? অর্বুদের মধ্যে রয়েছে অর্বুদের মধ্যে রয়েছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়াটার নাম কি? রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? তোমরা পড়ে এসছো মাধ্যমিকে। ওরা কি করছে? নাইট্রোজেন যে গ্যাস অবস্থায় রয়েছে সেটাকে ওরা সংবন্ধন করে এবং কিসে কনভার্ট করে? অ্যামোনিয়াতে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গ্যাসটাকে নিয়ে ওরা কিসে কনভার্ট করবে? এখান থেকে ও তৈরি করে অ্যামোনিয়া, এবং এই অ্যামোনিয়াটা ও কাকে দেবে? প্ল্যান্টকে দেবে, উদ্ভিদকে দেয়। কারণ উদ্ভিদ গ্যাসীয় অবস্থায় বানান ভুল হয়ে গেল, উদ্ভিদকে প্রদান করে। কারণ গ্যাসীয় অবস্থায় উদ্ভিদ কিন্তু নাইট্রোজেন গ্যাস নিতে পারে না, সেটাকে একটা যৌগে রূপান্তরিত করে তাকে দিতে হয়। সেই যৌগটা কে করে দিচ্ছে? রাইজোবিয়াম করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে শিম্বি গোত্রীয় উদ্ভিদের আরেকটা নাম কি? লেগুমিনাস প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টটার নাম কি? প্ল্যান্টটার নাম হবে কি হলো? প্ল্যান্টের নাম হবে, প্ল্যান্টটির নাম হবে লেগুমিনাস প্লান্ট। যত রকম শিম্বি গোত্রীয় উদ্ভিদ, এই যে শিম্বি গোত্রীয় উদ্ভিদ বললাম, এরা ইংরেজি নামটাও জেনে রাখো, লেগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাবো। আর নিউমেটোফোর, সুন্দরী গরান গেওয়া, অর্থাৎ যত রকম ম্যাংগ্রোভ উদ্ভিদ রয়েছে, ম্যাংগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে ওদের ওখানে আমরা কি দেখতে পাই? ম্যাংগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই নিউমেটোফোর্স, বা যেটাকে বলা হয়ে থাকে বাংলায় শ্বাসমূল। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়? ওরা তো লবণাক্ত জায়গায় থাকে,
এবং কর্দমাক্ত জায়গায়, সবসময় মূলের চারপাশে কাদা। তাহলে শ্বাসমূল কেন বেরোচ্ছে? কারণ ওরা যে পরিবেশে থাকে সেখানে প্রচুর পরিমাণে রয়েছে কাদা এবং লবণাক্ত জল। ফলে কি হয়, পরিবেশে কাদা আর সবসময় লবণাক্ত জল থাকার ফলে কি হচ্ছে, ওদের অক্সিজেন কিন্তু মাটির ভেতরে প্রবেশ করতে পারছে না। আর অক্সিজেন যেহেতু মাটির ভেতরে প্রবেশ করতে পারছে না, এর ফলে ওরা শ্বসন কার্য চালাতে পারছে না। শ্বসন কার্য চালানোর জন্য ওদের কি হচ্ছে, ওদের মূলগুলোকে আলোর অভিমুখে অর্থাৎ ওপরের দিকে উঠে এরকম কিছু চারপাশে এরকম মানে কাটার মতো কিছু গঠন দেখতে পাবে, যেগুলোকে আমরা বলবো নিউম্যাটোফোর। এই নিউম্যাটোফোরের মাধ্যমেই ওরা কি করছে, গ্যাসীয় আদান প্রদান ঘটায়। এর মাধ্যমে ওরা কি করে, ওরা করছে গ্যাসীয় মানে অক্সিজেন শোষণ করে, গ্যাসীয় আদান প্রদান। মূলত এখান থেকে ওরা অক্সিজেন গ্যাস নেয় এবং শ্বসন প্রক্রিয়া সম্পাদন করে থাকে। এই হয়ে গেল আমাদের শ্বাসমূল। শ্বাসমূলের ক্ষেত্রে সুন্দরী গাছের সাইন্টিফিক নেম যেটা লিখে দিয়েছিলাম ওটা কিন্তু ভালো করে একটু মনে রাখবে, সেটা হলো, এর সাইন্টিফিক নেমটা কি, হেরিটিয়েরা। হেরিটিয়েরার ক্ষেত্রে কোন ধরনের মূল দেখা যায়? আমরা বলবো শ্বাসমূল দেখা যায়। পরের পার্টে চলে আসলাম। পরের পার্ট যেটা বলছে সঞ্চয়ী মূল। চলো তাহলে এবার আমরা সঞ্চয়ী মূলে চলে আসবো। তাহলে সঞ্চয়ী মূলটা কিসের ভাগ ছিল? সঞ্চয়ী মূলটা কিন্তু তোমার ভাগ ছিল অস্থানিক মূলের। তাহলে এটা কার? এটা কিন্তু আমরা বলবো অস্থানিক মূলের রূপান্তর। তাহলে অস্থানিক মূলের রূপান্তরের প্রথমটা কি? প্রথম নাম্বার 1 হলো, সেটা হলো সঞ্চয়ী মূল। ওরা খাদ্য সঞ্চয় করে এরকম আকার ধারণ করেছে। সবার প্রথমে দেখবো টিউবারকে আমরা বলে থাকি কন্দাল মূল। কন্দাল মূলটা কি দেখো, সবার প্রথমে দেখবো এই যে কন্দাল মূল, এখানে দেখানো রয়েছে কন্দাল মূল। কন্দাল মূলটা কি হয়েছে দেখো, এটা ধরো কাণ্ডের যে পর্ব, সেই পর্ব থেকে ওদের যে মূলটা নির্গত হলো, সেই মূলটা খাদ্য সঞ্চয় করে এরকম স্ফীত হয়ে গেছে এবং স্ফীত হয়ে গিয়ে এরকম একটা নির্দিষ্ট আকারবিহীন যে গঠন তৈরি করেছে, তাকে আমরা বলে থাকবো কন্দাল মূল। সবসময় টিউবার মানেই জানবে নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে কন্দাল মূলে আমি আর লিখছি না যে নির্দিষ্ট আকারবিহীন, তোমরা শুনতে পেয়েছো আশা করি, লিখেই দিই। তাহলে মানে সবসময় মনে রাখবে এটা কিন্তু নির্দিষ্ট আকারবিহীন হতে হবে, ঠিক আছে? নাও এরপরে যেটা দেখে নেবো সেটা হলো রাঙা আলু। তাহলে রাঙা আলুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাঙা আলু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা সুইট পটেটো বলতে পারে, বা মিষ্টি আলু বলতে পারে, ঠিক আছে? রাঙা আলু বলতে পারে, তারপর বলতে পারে অর্কিডের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখতে পাই, এই ধরনের মূল সঞ্চয় মূল, ঠিক আছে? এটা কিন্তু অস্থানিক মূলের রূপান্তর, মনে রাখবে। তারপরে দেখবো গুচ্ছিত মূল বা ফ্যাসিকুলেটেড রুট। এর ইংরেজি নামটা লেখা হয়নি, এটা হবে ফ্যাসিকুলেটেড রুট। ফ্যাসিকুলেটেড রুটটা কি দেখো, এটার উদাহরণ হবে ডালিয়া। খুব ভালো করে মনে রাখবে, ডালিয়াটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এটা ধরো কাণ্ড, এটা কি, এটা হলো কাণ্ড। তাহলে কাণ্ডের একদম সর্বনিম্ন পর্ব থেকে অনেকগুলো গুচ্ছমূল বেরিয়েছে। তাহলে এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি গুচ্ছমূল। কি অ্যাকচুয়ালি এগুলো? তাহলে কাণ্ডের পর্ব থেকে কি বেরিয়েছে? কাণ্ডের পর্ব থেকে বেরিয়েছে গুচ্ছমূল। ভালো কথা। এই গুচ্ছমূলগুলো খাদ্য সঞ্চয় করে প্রতিটা গুচ্ছমূল মোটা হয়ে গেছে, সেটা হবে গুচ্ছিত, কারণ গুচ্ছমূল থেকে নামটা এসছে গুচ্ছিত। উদাহরণ হবে ডালিয়া, উদাহরণ হবে শতমূলির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। ক্লিয়ার? চলো এবার আমরা পরেরটাই আসবো, মালাকৃতি। তাহলে মালাকৃতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে যেটা বলেছিলাম তোমাদের, এটাও হলো ওদের কাণ্ডের সর্বনিম্ন পর্ব থেকে অনেকগুলো গুচ্ছমূল বেরোলো। এগুলোও কিন্তু গুচ্ছমূলের মডিফিকেশন, এগুলোও কিন্তু গুচ্ছমূল বেরোলো। সেই গুচ্ছমূলগুলোর কিছু কিছু অংশ খাবার জমে মোটা হয়েছে, কিছু কিছু অংশ মোটা হয়েছে, আর কিছু কিছু অংশ আবার সংকুচিত, কিছু কিছু অংশ স্ফীত, কিছু কিছু অংশ সংকুচিত। এর ফলে আমরা এরকম মালার ন্যায় এরকম কিছু গঠন দেখতে পাচ্ছি। এরকম দেখো, কিছু অংশ মোটা, কিছু অংশ রোগা, কিছু অংশ মোটা, কিছু অংশ রোগা, এরকম যে গঠন দেখতে পাচ্ছি, এটাকে বলছি আমরা মালাকৃতি বা মনিলিফর্ম রুট। এটা দেখতে পাই মূলত আমরা চুবড়ি আলুর ক্ষেত্রে। এটা তোমাদের কোশ্চেন দেয় যে চুবড়ি আলুর ক্ষেত্রে কি দেখতে পাই, আর একটা মনে রাখবে করলা গাছের ক্ষেত্রেও এই ধরনের মূল আমরা দেখতে পাই। এবার দেখবো অ্যানিউলেটেড, এটাও এক ধরনের রুট। অ্যানিউলেটেডটা কি দেখো, অ্যানিউল কথার অর্থ হলো বলয়, ঠিক আছে? এটাকে বলা হয়ে থাকে বলয়ের মতো। অ্যানিউল কথার অর্থ হলো বলয়, অর্থাৎ
রুটটাকে যদি তুমি ভালো করে মাটির তলা থেকে তুলে দেখো, এর গায়ে অসংখ্য বলয়ের মতো খাদ্য সঞ্চয় করে, মানে অনেকটা এটা কেমন দেখতে হয় জানো, কেন্নর মতো বা কেঁচোর গায়ে যেরকম অসংখ্য রিং থাকে, আংটির মতো গঠন থাকে, এই মূলের গায়েও অসংখ্য এরকম আংটির মতো গঠন দেখতে পাবে, এরকম আংটির মতো কিছু গঠন দেখতে পারবে, এরকম আংটির মতো গঠন। এটাকেই বলবো আমরা অ্যানিউলেটেড রুট বা বলয় মূল। এই বলয় মূল আমরা দেখতে পাই একটা গাছের ক্ষেত্রে, নাম জানবে ইপিকাক, বইতে পেয়ে যাবে। এটা এটা আমরা দেখতে পাই কোন উদ্ভিদের ক্ষেত্রে, এর উদাহরণ আমি লিখে দিচ্ছি, ইপিকাক। ইপিকাক এটা অতটা কমন নয়, ইপিকাক উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। এটাও কিন্তু খাদ্য সঞ্চয়ের ফলে এরকম আংটির মতো কিছু গঠন তৈরি করেছে, বলয়ের মতো কিছু গঠন তৈরি করেছে। আর লাস্ট যেটা দেখবো সেটা হলো অর্বুদযুক্ত মূল বা নডিউলেটেড রুট। তাহলে নডিউলেটেড রুটটা কি হচ্ছে দেখো, এক্ষেত্রে এটা ধরো কাণ্ড, এটা কি, এটা হলো কাণ্ড, কাণ্ডের পর্ব থেকে অসংখ্য শাখামূল বেরিয়ে, অসংখ্য গুচ্ছমূল বেরিয়েছে, এটাও কিন্তু এক প্রকারের গুচ্ছমূল। সেই গুচ্ছমূলের শুধুমাত্র অগ্রভাগ, অগ্রভাগে খাবার জমছে, অগ্রভাগ স্ফীত হচ্ছে, অগ্রভাগ স্ফীত হচ্ছে। বাকি দেখো এই যে এই অংশগুলো কিন্তু স্ফীত হয়নি, শুধুমাত্র ফুলেছে কোন অংশটা, মূলের অগ্রভাগগুলো দেখো স্ফীত হয়েছে, প্রতিটা মূলের অগ্রভাগ স্ফীত হয়েছে। এই ধরনের মূলকে আমরা বলবো অর্বুদযুক্ত মূল। এর উদাহরণ হবে, জাস্ট একটা জিনিস জানবে, সেটা হলো আম আদা, আম আদা। আরেকটা হয় সর্বজয়া, আম আদা এবং সর্বজয়া উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের মূল আমরা দেখতে পাই। চলো পরেরটাই আসবো। পরেরটা হলো আমাদের বিভিন্ন নির্দিষ্ট কোনো শারীরবৃত্তীয় কাজের জন্য কিছু আমরা আমাদের অস্থানিক মূলের রূপান্তর দেখে নেব। তাহলে এটা কিসের রূপান্তর, অস্থানিক মূলের রূপান্তর। এই অস্থানিক মূলের রূপান্তর কিসের জন্য, শারীরবৃত্তীয় কাজ করার জন্য, নির্দিষ্ট কোনো কাজের জন্য। এক্ষেত্রে সবার প্রথমে যেটা দেখব সেটা হলো এপিফাইটিক বা পরাশ্রয়ী মূল, অর্থাৎ অন্যকে আশ্রয় করে বেঁচে থাকছে, বেঁচে থাকছে তো, কে বেঁচে থাকছে, এর উদাহরণ আমি বলেছিলাম রাসনা বা ভ্যান্ডা, VANDA, ভ্যান্ডার ছবিটা দেখো এখানে দেখিয়েছি, পরাশ্রয়ী মূলের ছবি এটা। তাহলে এই যে ছবিটা দেখছো সবার ফার্স্টে যে ছবিটা, সেটা হলো পরাশ্রয়ী মূল, সেটা দেখো অন্য একটা গাছের শাখার উপর গড়ে উঠেছে, এটা হলো রাসনা, হ্যাঁ, বা ভ্যান্ডা, VANDA, ভ্যান্ডা বা রাসনার ক্ষেত্রে দেখতে পাই, এটা হলো অন্য গাছের ডাল, এটা অন্য গাছের ডাল, সে ডালের ওপরও গ্রো করেছে, পরাশ্রয়ী মানে অন্যের উপর বেঁচে থাকছে। এবার ওর যে মূল, ও তো সরাসরি ওর মূলটা কিন্তু মাটির সংস্পর্শে যেহেতু নেই, এই মূলটা কি বায়ুতে ভাসছে, এবং এই মূলের গায়ে আমরা দেখতে পাই ভেলামেন, মনে রাখবো কি, ভেলামেন, ভেলামেন নামক এক প্রকারের আবরণ দেখতে পাই। এই ভেলামেন টিস্যু বা ভেলামেন আবরণী ওদের কিসে হেল্প করে, স্পঞ্জের মতো এক রকমের কলা, এটা মূলত জলীয় বাষ্প শোষণ করে। তাহলে ভেলামেনের কাজ কি, ভেলামেনের কাজ হলো জলীয় বাষ্প শোষণ, মনে রাখবো এটা জলীয় বাষ্প শোষণ, জলীয় বাষ্প শোষণ করে এবং জলের চাহিদা মেটায়। ঠিক আছে, তাহলে এটা কি করছে, জলীয় বাষ্প শোষণ করছে। তাহলে যদি কোশ্চেন দিতে পারে ভেলামেন কোন রুটে পাওয়া যায়, আমরা বলবো পরাশ্রয়ী মূলে পাওয়া যায় বা এপিফাইটিক রুটে পাওয়া যায়। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেবো। পরেরটা কি বলছে, পরেরটা বলছে আত্তীকরণ মূল। আত্তীকরণ মূলের আরেকটা নাম হলো অ্যাসিমিলেটরি রুট। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর, যেটা এটা হলো 1 নম্বর, এর পরেরটা হলো আমাদের 2 নম্বর, এটা 2 নম্বর আত্তীকরণ মূল। এই যে আত্তীকরণ মূলের উদাহরণ একটাই, সেটা হলো গুলঞ্চ, গুলঞ্চটা খুব ভালো করে মনে রাখবে। আরেকটা বলেছিলাম পানি ফল, গুলঞ্চ, এবং আরেকটা বলেছিলাম পানি ফল। পানি ফলের ক্ষেত্রেও আমরা এই ধরনের মূল দেখতে পাবো, যেটা শালক সংশ্লেষে সক্ষম। এই যে গঠনগুলো দেখছো, এই যে গঠনগুলো দেখছো, এগুলো কিন্তু শালক সংশ্লেষে সক্ষম মূল, যেটাকে বলছি আমরা আত্তীকরণ মূল বা অ্যাসিমিলেটরি রুট। এর আরেকটা নাম কি, এর নাম লেখার আর জায়গা কোথাও পাচ্ছি না, আমি এখানে লিখে দিই, এই রুটটার নাম হলো অ্যাসিমিলেটরি, অ্যাসিমিলেটরি রুট। ঠিক আছে, কি বলবো, অ্যাসিমিলেটরি রুট বা আত্তীকরণ মূল, যেটা কি করছে, শালক সংশ্লেষ ঘটায়। এরা কি করবে, এরা কি ঘটায়, এরা ঘটাবে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস সম্পন্ন করে। কারা করবে, এই মূলগুলো সম্পন্ন করে। তারপরে দেখে নেবো হস্টোরিয়া বা চোষক মূল, হস্টোরিয়াল রুট বা চোষক মূলটা এবার কি দেখবো আমরা, চোষক শুধু লিখলে হবে না, চোষক মূল লিখতে হবে। চোষক মূলের ক্ষেত্রে হবে স্বর্ণলতা বা কাস্কিউটা। এই যে দেখো এরকম গাছগুলো তোমরা কিন্তু আশেপাশে ঝোপঝাড়ে দেখে থাকবে। এরা কি করছে, এদের নিজের কোনো পাতা নেই, এরকম কোনো পিগমেন্টেড পার্ট নেই, এর ফলে অন্য গাছের কাণ্ডের ভেতরে ওর হস্টোরিয়া বা রুটটাকে প্রবেশ করিয়ে দেয় এবং চোষক হিসাবে সমস্ত খাদ্যরস শুষে নেয়।
সরলতার ক্ষেত্রে দেখবো। তারপরে দেখবো আমরা ভাসমান মূল। ভাসমান মূলের একটাই উদাহরণ মনে রাখবো, সেটা হলো কেশর দাম। এদিকে দেখো, ভাসমান মূল, এই যে অংশটা আমি হাইলাইট করছি, এটা হলো ওর ভাসমান মূল। অর্থাৎ ওদের কাণ্ডের একদম গোড়া থেকে এরকম পাতার ন্যায়, গোড়া থেকে এরকম ফলকের ন্যায়, পত্র ফলকের ন্যায় এরকম কিছু মূল আমরা দেখতে পাবো। এই যে দেখো, এই যে পত্র ফলকের ন্যায় কিছু মূল তৈরি হয়েছে, যেটা কিন্তু বায়ুপূর্ণ। এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু হবে বায়ুপূর্ণ মূল, যারা কি করবে, ভাসতে সাহায্য করে। কিসে সাহায্য করবে? ভাসতে সাহায্য করে, ভাসতে সাহায্য করে, ফ্লোটিং এ হেল্প করে। ঠিক আছে। আর লাস্ট দেখে নেব মাইকোরাইজাল বা মৃতজীবী। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম বলেছিলাম মাইকোরাইজাল রুট। এটাকে বললাম আমরা মাইকোরাইজাল রুট। দেখো, এটা কি লেখা রয়েছে? নো মাইকোরাইজা। এর মধ্যে কোনো মাইকোরাইজা নেই, ছত্রাক নেই। এখানে দেখো ছত্রাক যুক্ত, অর্থাৎ দেখো কতটা ঘন হয়ে গেছে। এর ফলে এই রুটটা কি করবে, আগের যে রুট যেটার মধ্যে মাইকোরাইজা তৈরি হয়নি, আর এক্ষেত্রে দেখো মাইকোরাইজা তৈরি হয়েছে, তাহলে মাইকোরাইজা তৈরি হয়ে যাবে রুটের কিন্তু সারফেস এরিয়া বা পৃষ্ঠতল অনেকটা বেড়ে যাওয়ার ফলে সে কিন্তু বেশি বেশি করে খাদ্য রস শোষণ করতে পারে। তাহলে মাইকোরাইজাল রুট ব্যাপারটা কি? মাইকোরাইজাল রুট হলো, আমরা বলবো ছত্রাক। ছত্রাকের মধ্যে কোন ছত্রাক? আমরা বলবো গ্লোমাস নামক ছত্রাকের সঙ্গে পাইন গাছের মূল, এদের যে সহাবস্থান, এটাকেই বলছি আমরা মাইকোরাইজা। ঠিক আছে। এটা কি করে? সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, পৃষ্ঠতল বাড়িয়ে দেয়, এর ফলে গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হয়, মাটি থেকে সকল প্রকার খাদ্য রস ওরা খুব ভালোভাবে শোষণ করতে পারে। আর এখানে ভ্যান্ডা হলো, হ্যাঁ, গুলঞ্চোর সাইন্টিফিক নেমটা মনে রাখবে। গুলঞ্চো কোথায় লিখি? জায়গায় তো নেই। গুলঞ্চোর সাইন্টিফিক নেম আগে লিখে দিয়েছিলাম, এখানে পুরো বোর্ড ভরে গেছে। গুলঞ্চোর সাইন্টিফিক হলো টিনোস্পোরা মনে রাখবে। কোশ্চেন দিতে পারে যে টিনোস্পোরার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাই একবার লিখেই দিই, এটা মনে রাখবো। গুলঞ্চোর ক্ষেত্রে আমরা কি মূল দেখব? আমরা দেখব অ্যাসিমিলেটারি রুট, বা যেটাকে বলবো ফটোসিনথেটিক রুট দেখবো গুলঞ্চোর ক্ষেত্রে। দেখবো গুলঞ্চোর সাইন্টিফিক নেম হবে টিনোস্পোরা। সাইন্টিফিক নেম কি? সাইন্টিফিক নেম হবে টিনোস্পোরার ক্ষেত্রে এটা দেখতে পাই। আর কার ক্ষেত্রে দেখতে পাই? 1 নম্বর টিনোস্পোরা, 2 নম্বর হবে পানি ফলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাসিমিলেটারি রুট দেখতে পাই। ক্লিয়ার? এটা মনে রাখবো। পরের স্লাইডে আসছি। পরের স্লাইড কি বলছে দেখো, যান্ত্রিক কাজের জন্য মেকানিক্যাল সাপোর্ট। যান্ত্রিক কাজ মানে হলো মেকানিক্যাল সাপোর্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে যান্ত্রিক কাজের জন্য আমরা অস্থানিক মূলের, এটাও কিন্তু এক প্রকারের 3 নম্বর পার্ট, এটা অস্থানিক মূলের কি হবে? অস্থানিক মূলের রূপান্তর। এটাও কিন্তু এক প্রকারের অস্থানিক মূলের রূপান্তর। তার মধ্যে সবার প্রথমে যেটা দেখে নেবো সেটা হলো প্রপ রুটকে বলা হয়ে থাকে স্তম্ভমূল। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো স্তম্ভমূল। এখানেই লিখে দিলাম 1 নম্বর প্রপ রুট, স্তম্ভমূল বা প্রপ রুট। ঠিক আছে। তাহলে স্তম্ভমূল বা আমরা দেখতে পাচ্ছি প্রপ রুট। এখানে কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এক্ষেত্রে গাছের মানে প্রধান কাণ্ড কোনটা সেটা বুঝতে পারছি না, তাই না? এটা দেখো গাছের যে শাখা, এটা ধরো গাছের শাখা বা ডালের পর্ব থেকে, কোথা থেকে আসছে? এটা কিন্তু পর্ব থেকে, ডালের পর্ব থেকে এরকম কিছু মূল নিচের দিকে ঝুলে পড়ে। ঠিক আছে। এখান থেকে মূল উৎপত্তি লাভ করে নিচের দিকে ঝুলে পড়ছে এবং মাটিতে প্রবেশ করে সেখান থেকে ও আবার শাখা মূল উৎপত্তি লাভ করে গাছের ভার বহন করছে, এরকম একটা স্তম্ভের মতো বা পিলারের মতো আকার ধারণ করছে। এর ফলে উদ্ভিদের যে প্রধান কাণ্ড যদি নষ্টও হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গাছটা অনেক বছর বাঁচতে পারে। তারপরে দেখে নেবো তাহলে প্রপ রুটের এর আরেকটা নাম কি? প্রপের আরেকটা নাম বললাম স্তম্ভমূল। প্রপ রুট উদাহরণ হবে বট। হলো। এরপরে দেখে নেবো স্টিল্টকে বলা হয় ঠেস মূল। স্টিল্টকে আমরা কি বলবো? এটাকে বলবো ঠেস মূল। ও ঠেস দিয়ে রেখেছে। এটা কোথায় হবে? এই যে চলে আসবো। তাহলে এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি, এই উদ্ভিদের এটা ধরো কাণ্ড, এই যে কাণ্ডের ভূমি মানে মাটির কাছাকাছি যে কাণ্ডের পর্ব, সেই পর্ব থেকে অসংখ্য এরকম কিছু রুট বেরোচ্ছে। এরকম আখ গাছের ক্ষেত্রে দেখবে, এটা আমরা লক্ষ্য করতে পারি, এরকম রুট বেরোচ্ছে। তাহলে কোথা থেকে বেরোচ্ছে ঠেসমূল? আমরা বলবো কাণ্ডের
নিচের পর্ব থেকে উৎপন্ন মূল। যারা কি করবে, ঠেস দিয়ে রাখছে, দেখো একটা অ্যাডিশনাল সাপোর্ট দিচ্ছে যাতে ঝড়ে বা হাওয়ার আন্দোলনে গাছটা না পড়ে যায়। কারণ এর ক্ষেত্রে এটা কিন্তু, কারণ এর ক্ষেত্রে এই যে গাছগুলো, এই গাছের সেই প্রকারে কিন্তু অতটা দৃঢ় গাছ নয়, শক্তপোক্ত গাছ নয়, সহজেই আন্দোলিত হওয়ার ফলে বায়ুর ও কিন্তু পড়ে যেতে পারে, সেখান থেকে রক্ষা দিচ্ছে। এবার ক্লাইম্বিং রুটকে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে আরোহী রুট বা আরোহী মূল। আরোহী মূল আমরা দেখতে পাই পান গাছ এবং বললাম পোথস, পোথস বা যেটাকে বলে থাকি মানি প্ল্যান্ট গাছ, অনেকের বাড়িতেই রয়েছে মানি প্ল্যান্ট, খুব সুন্দর রং বেরঙিন একটা গাছ, সবুজ এবং হলুদের একটি গাছ পাতার। এখানে দেখো একটা পান গাছ দেখানো হচ্ছে। পান গাছ কি করছে দেখো, পান গাছ কিন্তু একদম দুর্বল কাণ্ড, অর্থাৎ আরোহী আরোহী উদ্ভিদের মধ্যে পড়ে পান গাছ, অর্থাৎ ও একটা দৃঢ় কোনো অবলম্বনকে এরকম ভাবে জড়িয়ে ওপরের দিকে উঠবে, একটা অবলম্বনকে জড়িয়ে ওপরের দিকে ওঠে। কিন্তু জড়িয়ে উঠবে কি করে, এখানে কি দড়ি দিয়ে আমরা বেঁধে দেবো, না বেঁধে দেবো না, এখান থেকে অসংখ্য এরকম মূল বেরোবে, যেই মূল কি করবে, অবলম্বনটাকে জড়িয়ে গাছটাকে বাড়তে সাহায্য করবে। এটাকেই বলবো আমরা ক্লাইম্বিং রুট বা আরোহী মূল। ঠিক আছে, তাহলে এটা কিসের উদাহরণ, এটা হবে আরোহী মূলের উদাহরণ। আরোহী মূলের উদাহরণে কি বললাম, পান বললাম, আর একটা বললাম পোথস বা মানি প্ল্যান্ট, আর একটা হবে থর্ন। থর্নকে আমরা বলবো কি বলবো, কণ্টক মূল। এটাকে আমরা বলবো কণ্টক মূল। এই কণ্টক মূলটা আমরা কার ক্ষেত্রে দেখবো, জাস্ট একটা উদাহরণ মনে রাখো, তাল। তাল গাছের কাণ্ডের নিচের দিকে এরকম কাণ্ড থেকে এরকম অসংখ্য কাটার ন্যায় কিছু গঠন আমরা দেখতে পাই, যেটা মূলত এই গাছ বেয়ে উঠতে রোধ করে, অর্থাৎ এই গাছ যাতে বেয়ে অন্য কোনো প্রাণী না বেয়ে উঠতে পারে সেটা রোধ করছে এরকম কাটার মতো কিছু গঠন, কণ্টক মূল। ঠিক আছে, এরা মূলত আত্মরক্ষায় সাহায্য করে, এদের মেইন কাজ কিন্তু আত্মরক্ষায় সাহায্য করা। ক্লিয়ার, এটা হলো কণ্টক মূল। তাহলে এখানে লিখে দিই, এটা কি ধরনের মূল, এটা হলো কণ্টক মূল। ঠিক আছে, আরো এর মডিফিকেশন হয়, কিন্তু সেটাই আমি আর আসছি না, জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে। আর আর একটা জিনিস, একটা অ্যাডিশনাল একটু বলে দিই, সেটা হলো এদেরই একটা মডিফিকেশন, সেটা হলো হ্যাপটেরা। ঠিক আছে, এটা হলো হ্যাপটেরা, এটা কিন্তু মূলত পার্বত্য অঞ্চলে, ধরো ধরো এটা একটা পাহাড়, মানে এটা পাথর, পাথরের মধ্যে কিছু গাছ এই যে আটকে রয়েছে, এই যে গাছটা আটকে রয়েছে পাথরের গায়ে, পাথরের গায়ে গাছটা আটকে থাকে মূলত কোন মূলের মাধ্যমে, সেটা কিন্তু হ্যাপটেরা মূল। ঠিক আছে, এর মাধ্যমে ও কি করে, এটা হলো হ্যাপটেরা, হ্যাপটেরা হোল্ড ফাস্ট এর দ্বারা পার্বত্য অঞ্চলে পাথরের গায়ে গাছকে আটকে রাখে, পার্বত্য অঞ্চলে পাথরের গায়ে গাছকে আটকে রাখে। ঠিক আছে, এই ধরনের মূলকে আমরা কি বলবো, এই ধরনের মূলকে আমরা বলবো হ্যাপটেরা মূল। এটা একটু মনে রাখবে, এটা মূলত আমরা পেয়ে থাকি তোমার আইভি গাছের ক্ষেত্রে, আর একটা হলো পোডোস্টেমাম। দুটো জাস্ট মনে রাখবে, একটা বলবো আমরা পোডোস্টেমাম, স্টেম ময়াকার ম, পোডোস্টেমামের ক্ষেত্রে দেখতে পাই, আর একটা হলো আইভি উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের হ্যাপটেরা মূল। ঠিক আছে, তাহলে এটা মূলত কিন্তু পাথরের গায়ে, এটা কি, এটা একটা পাথর, পাথরের গায়ে গাছকে আটকে রাখতে সাহায্য করছে যে মূল, তাকে আমরা বলবো হ্যাপটেরা মূল। ক্লিয়ার, এটা চ্যাপ্টা আকৃতির একটি গঠন। তাহলে মোটামুটি আমরা যে টার্গেট নিয়েছিলাম মূলটা কমপ্লিট করার, সেই মূলটা আজকে আমরা শেষ করলাম। সামনের লাইভ ক্লাসে বা যেভাবে কথাবার্তা হলো সেইভাবে আমরা এগোবো। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়ো, বিচলিত হয়েও না, যেভাবে আমি বলছি সেভাবে পড়ো, প্লাস স্কুলও যেরকম ভাবে পড়াচ্ছে সেভাবে তোমরা পড়ো। আমি এমসিকিউ সিরিজ নিয়ে খুব শীঘ্রই আসছি। দ্যাটস ইট, এটাকে আমি শেষ করছি। ভালো করে পড়ো। গুড নাইট টু অল অফ ইউ।